ওই মেয়ে আমাদের সঙ্গে প্রেম করতে চায়। মেয়েটা পাগল নাকি মাথা খারাপ সেটাই বুঝতে পারি না। ওই মেয়েটা আজ আমার সঙ্গে জোর করে ইন্টিমেট হতে চেয়েছিল। আরে বাবা, এসব তুই কি বলছিস? আমি তো তোর কথা বিশ্বাসই করতে পারছি না। নদীকে তো আমরা সবাই যথেষ্ট আর ভালো একটা মেয়ে বলে চিনি। তুই এসব কি বলছিস? আমি যা বলছি একদম সত্য কথাই বলছি। আমি কাল থেকে আর ওই বাড়িতে পড়তে যাব না। তাতে যদি আমি পরীক্ষায় ফেলও করি তাতেও কিছু যায় আসে না। কিন্তু আমি আর ওই বাড়িতে প্রাইভেট পড়তে যাব না। আচ্ছা ঠিক আছে, তোর আব্বু বাড়িতে আসুক, তারপর আমি তোর আব্বুর সঙ্গে কথা বলে তোকে জানাবো। তাছাড়া আমি তো তোকে ওখানে পড়তে পাঠাইনি, তোর আব্বু তো নিজেই তোকে ওখানে পড়তে পাঠিয়েছে। সাগর তখন কোনো কথা না বলে রাগে ফুসফুস করতে করতে নিজের রুমে চলে গেল। রুমে এসে বইপত্র রেখে ব্যালকনিতে দাঁড়িয়ে দাঁড়িয়ে বেশ কিছুক্ষণ সিগারেট টানলো, আর তারপর রুমে এসে শুয়ে ঘুমিয়ে পড়ল। রাতের বেলা যখন সাগরের আব্বু বাসায় আসলো, তখন সাগরের আম্মু সাগরের আব্বুকে সবকিছু বলল। সবকিছু শুনে সাগরের আব্বু সাগরের আম্মুকে বলল, আমার মনে হয় তোমার ছেলে মিথ্যা কথা বলছে। নদী কখনো এরকম করতে পারে না। নদী যথেষ্ট ভদ্র একটা মেয়ে, তাকে সেই ছোটবেলা থেকে দেখে আসছি। তোমার ছেলে পড়াশোনা করতে চাইছে না, তাই এরকম করছে। সেটা আমি কি করে বলবো? সেটা তুমি তোমার ছেলেকে ডেকে জিজ্ঞাসা করে নিলেই তো পারো, কে মিথ্যে বলছে আর কে সত্য বলছে। সেটা প্রমাণ হয়ে যায়। ঠিক আছে, কোনো সমস্যা নেই। আমি নদী আর সাগর দুজনকে সামনাসামনি রেখে কথাটা জিজ্ঞাসা করতে চাই। তাহলে প্রমাণ হয়ে যাবে কে সত্য কথা বলছে আর কে মিথ্যে কথা বলছে। কিন্তু আমার যতদূর মনে হয় তোমার ছেলেই মিথ্যে কথা বলছে। নদী কখনো এরকমটা করতেই পারে না। অতঃপর আর কোনো কথা না বলে সাগরের আব্বু খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়ল। পরদিন সকালবেলা নাস্তার টেবিলে সাগর তার আব্বুর সঙ্গে দেখা হলো। তখন তার আব্বু বলল, কি ব্যাপার সাগর, এগুলো আমি কি শুনলাম? তুমি কি শুরু করছো এগুলো? আমি আবার কি শুরু করলাম? আর কিছু শুরু করতে যাবই বা কোন দুঃখে? তাহলে তোমার আম্মু কাল এগুলো কি বলল? আমি তো এগুলো বিশ্বাসই করতে পারছি না। তুমি মিথ্যে কথা কেন বলছো? নদী কখনো এরকমটা করতে পারে না। নদীকে আমি সেই ছোটবেলা থেকে চিনি। সে যথেষ্ট ভদ্র একটা মেয়ে। মাকাল ফলও কিন্তু দেখতে সুন্দর হয়, কিন্তু তার ভেতরটা সুমিষ্ট নয়। তাই কারোর বাইরের চাকচিক্য দেখে তাকে ভদ্র বলা কিন্তু ভদ্রলোকের কাজ নয়। তার মানে কি বলছো? এখন তুমি আমাকে সবকিছু শেখাবে আর তোমার কাছ থেকে আমাকে সবকিছু শিখতে হবে? ঠিক আছে, কোনো সমস্যা নেই। আমি আজ বিকেলেই নদীকে আমাদের বাড়িতে ডেকে নিচ্ছি। তারপর দুজনকে সামনাসামনি রেখে তখন জিজ্ঞাসাবাদ করব। আর যদি এটা প্রমাণিত হয় তুমি মিথ্যা কথা বলছো, তার জন্য কিন্তু তোমাকে পানিশমেন্ট পেতে হবে। যদি মেয়েটা মিথ্যা বলে তাহলে তো আমার কিছুই করার থাকবে না, কারণ ওখানে তো অন্য কেউ উপস্থিত ছিল না যে ঘটনার সততা প্রমাণিত করবে। ঠিক আছে, ওটা দুজনের সামনাসামনি দাঁড়ালে প্রমাণিত হয়ে যাবে। আমি কিন্তু ছোট বাচ্চা নয়, সবকিছু বোঝার মতো বয়স আমার হয়েছে। বুঝতে পেরেছো? তখন সাগর আর কোনো কথা না বলে নাস্তা শেষ করে কলেজের উদ্দেশ্যে বেরিয়ে পড়ল। সাগর বাইক নিয়ে যাচ্ছিল। মাঝ রাস্তায় হঠাৎ একটা গাড়ি এসে তার সামনে দাঁড়ালো। সাগর বাইকটা ব্রেক করে দাঁড়ালো, আর তখনই নদী গাড়ি থেকে নেমে সাগরের সামনে এসে দাঁড়ালো আর বলল, কি রে, কি ব্যাপার? কাল বাসায় গিয়ে কি বলেছিস? আঙ্কেল বলছে আজ বিকেলে তোদের বাড়িতে যেতে। যা সত্য তাই বলেছি। সৎ সাহস থাকলে আমার আব্বুর সামনে দাঁড়িয়ে সত্য কথা বলো। ঠিক আছে, আমি সব সত্য কথাই বলবো। তখন সাগর আর কোনো কথা না বলে পাশ কাটিয়ে বাইক নিয়ে চলে গেল। এদিকে সেদিন বিকেল বেলা নদী সাগরের বাসায় আসলো, আর সাগরের আব্বু তখন দুজনকে সামনাসামনি রেখে নদীকে জিজ্ঞাসা করলো, কি ব্যাপার মা? নদী, আমি এসব কি শুনছি? সাগর এগুলো কি বলছে? আমাকে তুমি একটু ব্যাপারটা খুলে বলো তো। ও কি বলেছে সেটা তো আমি জানি না। আপনারা যদি আমাকে না বলেন তাহলে আমি বুঝবো কি করে? বলেন ও কি বলেছে। ও বলেছে তুমি নাকি ওকে প্রেমের প্রস্তাব দিয়েছো এবং জোর করে ওর সাথে ইন্টিমেট হওয়ার চেষ্টা করেছো। নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ।
আকাশ, তুমি এটা কি করে করতে পারলে? আমি তোমাকে নিজের ছোট ভাইয়ের মতো দেখি, আর তুমি এটা বলতে পারলে? তুমি আমার কাছে টিউশন পড়বে না সেটা বললেই তো হয়। দেখো, আমার কিন্তু এমন অবস্থা নয় যে তোমাকে টিউশন পড়িয়ে আমাকে চলতে হবে। আমার বাবার যথেষ্ট অর্থ সম্পদ রয়েছে। তোমার বাবা বলল তোমাকে কোনো টিউশন টিচারের কাছে দিয়ে পড়াতে পারছে না, তাই আমি তোমাকে পড়াতে রাজি হয়েছিলাম। দেখলে তো, আমার তখনই সন্দেহ হয়েছিল তোমার ছেলে মিথ্যা কথা বলেছে, আর তুমি তো আমার কথাটা কোনো পাত্তাই দিচ্ছিলে না। এখন তো এটা প্রমাণিত হয়ে গেল যে তোমার ছেলে মিথ্যে কথা বলেছে। নদী কখনো এরকম কিছু করতেই পারে না। কিন্তু আমার ছেলে যা কিছু করুক না কেন, এখনো পর্যন্ত আমাকে মিথ্যে কথা বলেছে বলে মনে হয় না। তাই আমার মনে হচ্ছে এখানে কিছু একটা ঘাপলা আছে। বিষয়টা আমাদেরকে ভেবে দেখতে হবে। এত ভেবে দেখার কিছু নেই। তোমার ছেলে যা চাইবে তাই তাকে করতে দেওয়া যাবে না। সামনে তার ভবিষ্যৎ অপেক্ষা করছে। এখন তার উচিত ভালোভাবে পড়াশোনা করা। তা না করে সে এরকম উল্টাপাল্টা কাজ করলে তো হবে না। সাগর, তোমাকে বলছি, তুমি নদীর কাছে প্রাইভেট পড়বে। এটাই আমার শেষ কথা। আমি আর তোমার কোনো কথা শুনতে চাই না। আব্বু, আমি এই মেয়েটার কাছে প্রাইভেট পড়বো না, যে সুন্দর করে গুছিয়ে তোমাদের সঙ্গে মিথ্যা কথা বলে দিল। এরপর তো তোমরা আর আমার কোনো কথাই বিশ্বাস করবে না। মিথ্যে কথা ও বলেনি, তুমি বলেছ। তাই তার জন্য এটাই তোমার পানিশমেন্ট, যে তুমি নদীর কাছেই প্রাইভেট পড়বে। আমি আর বড় কথা শুনতে চাই না। এই বলে সাগরের আব্বু সেখান থেকে উঠে চলে গেল। আর এদিকে সাগর তখন কোনো কথা না বলে চুপচাপ নিজের রুমে চলে গেল। রুমে গিয়ে সে ব্যালকনিতে দাঁড়িয়ে সিগারেট টানতে থাকলো। তখনই পিছন থেকে নদী এসে দাঁড়ালো আর তার কানের কাছে মুখ নিয়ে বলতে লাগলো, কি সাহেব, আমার নামে বিচার দিয়ে কোনো লাভ হলো না তো? তাহলে বিচার দিয়ে করলেনটা কি? আপনি এখানে কেন এসেছেন? আপনি বুঝতে পারছেন না আমি আপনাকে সহ্য করতে পারি না? তারপরও কেন এইভাবে আমার পিছু নিয়েছেন? আমি আপনার কাছে প্রাইভেট পড়ব না। সেটা তো আর তুমি বললে হবে না। তোমার আব্বু কি বলেছে তুমি শুনতে পাওনি? তোমাকে আমার কাছেই প্রাইভেট পড়তে হবে। তোমার কাছে আর অন্য কোনো অপশন নেই, বুঝতে পেরেছো তো? এই কথা বলতে বলতে নদী সাগরের রুম থেকে বের হয়ে চলে গেল। এরপর চলে গেল 2 দিন। সাগর আর প্রাইভেটে যায় না। তাই নদী সাগরের আব্বুর কাছে ফোন দেয়। আঙ্কেল, সাগর প্রাইভেটে আসছে না কেন? আপনি কি তার জন্য নতুন কোনো টিউটর রেখেছেন নাকি? না, সেরকমটা তো নয়। আচ্ছা ঠিক আছে, আমি আজকে বাসায় গিয়ে তারপর তোমাকে জানাচ্ছি সাগর কেন প্রাইভেটে যাচ্ছে না। সেদিন বিকেল বেলা সাগরের আব্বু বাসায় এসে সাগরকে ড্রয়িং রুমে ডেকে নিল আর তারপর জিজ্ঞাসা করলো, কি ব্যাপার সাগর, তুমি প্রাইভেটে যাচ্ছ না কেন? নদী আজ আমাকে ফোন দিয়েছিল। সে আমাকে বলল তুমি নাকি প্রাইভেটে যাচ্ছ না। কি ব্যাপার, কি হয়েছে বলো তো শুনি। তোমাকে তো আমি বলেই দিয়েছি আমি এই মেয়েটার কাছে টিউশন পড়ব না। তাহলে তোমরা কেন আমাকে জোরাজুরি করছো? আমি এই মেয়েটার সামনে আর যেতে চাই না। সবকিছু তো আর তোমার ইচ্ছে মতো হবে না। তোমাকে যেখানে টিউশন পড়াতে দেই সেখানে টিউশন টিচার তোমার পছন্দ হয় না। এভাবে তো চলতে পারে না। তোমাকে ঠিকমতো পড়াশোনা করতে হবে, আর আমি যেটা বলবো সেটাই তোমাকে শুনতে হবে। তুমি নদীর কাছে টিউশন পড়বে। কাল থেকে যেন প্রতিদিন টিউশন পড়তে যাওয়া হয়, তা না হলে কিন্তু এই বাড়িতে তোমার জায়গা হবে না। এটা আমি তোমাকে বলে দিলাম। এটা কেমন ধরনের কথা? আমি তো সেটাই বুঝতে পারছি না। বাইরের একটা মেয়ে তোমাদেরকে মিথ্যা কথা বলে চলে গেল, আর তোমরা সেটাই বিশ্বাস করে নিলে। আমি তোমাদের ছেলে, আমি তোমাদের কিছু বললাম আর তোমরা সেটা বিশ্বাসই করলে না। তুমি যে আমাদের সত্য কথা বলছো সেটা তো কোনো প্রমাণ নেই। তুমি আমাদের সত্য কথা বলেছো সেটা যতদিন প্রমাণ করতে না পারবে ততদিন তোমার কথার কোনো গুরুত্ব আমাদের কাছে নেই। বুঝতে পারছো তো তুমি? তাই কাল থেকে নিয়মিত টিউশনি পড়তে যাও। সাগর তখন কোনো উপায়ান্তর না পেয়ে পরদিন থেকে আবার টিউশন করতে শুরু করলো। বিকেল বেলা নদীর বাসার সামনে এসে কলিং বেল চাপ দিল। বেশ কিছুক্ষণ পর নদী এসে দরজা খুলে দিল। তো কি ব্যাপার? কোনো লাভ তো হলো না, আমার নামে বিচার দিয়েও তো আমার বাসাতেই আসতে হলো। আপনি এত সুন্দর করে গুছিয়ে মিথ্যা কথা বলতে পারেন সেটা তো আর আমার জানা ছিল না। আপনি আমার বাবা মায়ের সামনে মিথ্যে কথা কেন বললেন বলেন তো? কারণ আই লাভ ইউ। যাই হোক, বাদ দাও সেসব কথা। তুমি কাল থেকে কলেজে যাওয়ার সময়
আমাকে আর ভার্সিটির সামনে নামিয়ে দেবে, কারণ আমাদের ড্রাইভার আঙ্কেল কিছুদিনের জন্য গ্রামের বাড়িতে বেড়াতে যাবে। তুমি তো জানো আমি গাড়ি চালাতে পারি না, তাই তুমি আমাকে নিয়ে যাবে। আপনি গাড়ি চালাতে পারেন না, তাতে আমার কি হয়েছে? আমি কেন আপনার ড্রাইভার হতে যাব? আপনি অটো কিংবা রিকশায় করে ভার্সিটি চলে যাবেন, আমি আপনাকে লিফট দিতে পারবো না। সেটা বললে তো হবে না, আমাকে তোমরাই নিয়ে যেতে হবে। আর যদি নিয়ে যেতে না চাও তাহলে কিন্তু আমি আবার আঙ্কেলের কাছে তোমার নামে উল্টাপাল্টা বিচার দেব। কোনটা ভালো হবে সেটা তুমি বেছে নাও। আচ্ছা, আমি আপনার কোন জন্মের শত্রু আছিলাম যে আপনি আমার পিছনে এভাবে পড়ে আছেন? শত্রু না, ভালোবাসার মানুষ। আমি তোমাকে ভালোবাসি, আর তোমাকে আমি আমার করে পেতে চাই, তাই তো এসব করছি। প্লিজ, দয়া করে আপনি আমাকে এসবের থেকে রেহাই দিন, আমি এসব নিতে পারছি না। আপনি যদি আমাকে ভালোভাবে টিউশন পড়াতে পারেন তো পড়ান, নয়তো বাদ দিয়ে দেন। দয়া করে আমাকে সব ঝামেলার মধ্যে জড়াবেন না। আচ্ছা ঠিক আছে, আজকের পর তোমাকে উল্টিয়ে দিলাম। আজ আর তোমাকে কিছুই বলবো না। বই বের করো, আমি তোমাকে তোমার পড়া বুঝিয়ে দিচ্ছি। সাগর তখন আর কোনো কথা না বলে বই বের করলো, আর নদী তাকে পড়া বুঝিয়ে দিল। এরপর পড়া শেষ হলে সাগর বাসায় চলে আসলো। পরের দিন সকাল হতে না হতেই নদী সাগরকে ফোন দিল। সাগর তখন ঘুমাচ্ছিল, তাই ঘুম ঘুম চোখে ফোনটা রিসিভ করলো। আরে কি সমস্যা? এত সকালবেলা ফোন দিয়েছেন কেন? ঘুমটা নষ্ট করে দিলেন কেন? আমি আবার তোমার ঘুম নষ্ট করে দিতে যাবো কেন? এখন সকাল সকাল 8টা বাজে, তুমি এখনো ঘুম থেকে ওঠোনি কেন? কলেজে যাবে কখন? ফ্রেশ হবে কখন? আর নাস্তাই বা করবে কখন? আমি কখন কি করব না করব সেটা একান্তই আমার ব্যক্তিগত ব্যাপার। আমি আমার ব্যক্তিগত ব্যাপারে কারো কাছে কৈফিয়ত দিতে বাধ্য নই। সে তো করতেই হবে, হাজার হোক আমি তোমার হবু বউ বলে কথা। হবু বউয়ের কাছে যদি তুমি কৈফিয়ত দিতে না পারো তাহলে তুমি কার কাছে কৈফিয়ত দিবে বলো তো শুনি? দেখুন, এসব ফাইজলামো মার্কা কথাবার্তা বন্ধ করুন। আপনি কেন আমাকে ফোন করেছেন সেটাই বলুন। সাত সকালবেলা কেন আপনি আমার ঘুমটা নষ্ট করলেন? তোমাকে আমি কাল বলে দিয়েছিলাম আজ কলেজে যাওয়ার সময় আমাকে ভার্সিটিতে নামিয়ে দিয়ে যাবে, কারণ আমাদের ড্রাইভার গ্রামের বাড়িতে গেছে। সেটা তোমার মনে আছে কি নেই সেটা মনে করিয়ে দেওয়ার জন্যই তোমাকে ফোন দেওয়া। আমি তো আপনাকে বললাম আমি আপনার ড্রাইভার নই। আপনাকে কলেজে নিয়ে যাওয়া আর বাসায় পৌঁছে দেওয়ার দায়িত্বটা আমি নিতে পারবো না। তারপরও কেন আপনি আমাকে বিরক্ত করছেন? তোমাকে বিরক্ত করছি শুধুমাত্র এই কারণেই যে তুমি যাতে ভুলে না যাও আমি কিন্তু আঙ্কেলের কাছে তোমার নামে বিচার দেব। উফ আল্লাহ, রক্ষা করো আমাকে। আমি এই মেয়ের জ্বালাতন আর সহ্য করতে পারছি না। এই কথা বলে সাগর সঙ্গে সঙ্গে ফোনটা কেটে দিল, আর বিছানা থেকে নেমে ওয়াশরুমে চলে গেল। তারপর ফ্রেশ হয়ে নাস্তা করে কলেজের উদ্দেশ্যে বেরিয়ে পড়ল। কলেজে যাওয়ার পথেই নদীর বাসা সেখানে। বাসার সামনে এসে বাইক দাঁড় করালো। নদী সেখানে অনেকক্ষণ ধরেই অপেক্ষা করছিল। কি ব্যাপার, এত দেরি হলো কেন? আমি তোমাকে সেই কখন থেকে ফোন দিয়েছিলাম, এতক্ষণ লাগে নাকি তোমার বাসা থেকে এই পর্যন্ত আসতে? আপনি আমাকে ফোন দিয়েছেন আর তার সঙ্গে সঙ্গে যে আমাকে চলে আসতে হবে এরকম তো কোনো কথা নেই। আমার তো কাজ থাকতে পারে, তাই নাকি? আমার কাজ শেষ করা যখন আমার সময় হয়েছে তখনই আমি এসেছি। তুমি ইদানিং বড্ড বেশি কথা বলতে শিখেছো। যাই হোক চলো যাওয়া যাক, তা না হলে আবার তোমার কলেজ যেতে দেরি হয়ে যাবে। সাগর তখন আর কোনো কথা বলল না। নদী বাইকে উঠে বসতেই বাইক স্টার্ট দিল, আর তার ভার্সিটির সামনে এসে তাকে নামিয়ে দিয়ে কলেজে চলে আসলো। কলেজে এসে বাইকটা পার্ক করে ক্যাম্পাসের দিকে হাঁটা দিল। তখনই হঠাৎ একটা মেয়ের সঙ্গে তার ধাক্কা লেগে গেল। আরে সাগর, এটা তুমি কি করলে? চোখে দেখতে পাও না নাকি? দিলে তো আমার জামাটা নষ্ট করে। আই এম সরি রিয়া, আমি আসলে তোমাকে দেখতে পাইনি। এমনিতেও আমি অন্যমনস্ক হয়ে ক্লাসের দিকে যাচ্ছিলাম, তাই তুমি এদিকে আসছো সেটা খেয়াল করতে পারিনি। কি হয়েছে যার কারণে তুমি এভাবে অন্যমনস্ক হয়ে হেঁটে যাচ্ছিলে বলো আমাকে। বাদ দাও, তোমার জামাটা তো পুরো নষ্ট হয়ে গেছে। এখন তো তোমাকে আবার জামা চেঞ্জ করে তারপর কলেজে আসতে হবে। একটা কাজ করো, তুমি আমার সঙ্গে চলো, আমি তোমাকে বাইকে করে তোমার বাসা পর্যন্ত নিয়ে যাই। তারপর তুমি ড্রেস চেঞ্জ করলে আবার তোমাকে নিয়ে কলেজে চলে আসব। তোমাকে কষ্ট করতে হবে না, আমি নিজেই চলে যেতে পারবো। আরে না, এটা বললে হয় নাকি? আমার জন্য তোমার জামা নষ্ট হয়েছে, তাই আমার উচিত তোমাকে
তোমার বাসা পর্যন্ত নিয়ে যাওয়া আর ড্রেস চেঞ্জ করার পর তোমাকে কলেজে নিয়ে আসা। চলো আমার সঙ্গে, আমি তোমাকে তোমার বাসায় নিয়ে যাচ্ছি। তখন রিয়া আর কোনো কথা না বলে সাগরের সঙ্গে বাইকে উঠে বসলো। আর বাইক চালিয়ে সাগর রিয়াকে তাদের বাড়ির সামনে নিয়ে আসলো। যাও তাড়াতাড়ি করে ড্রেস চেঞ্জ করে আসো, তা না হলে আবার কলেজের দেরি হয়ে যাবে, ক্লাস শুরু হয়ে যাবে। তুমিও আমার সঙ্গে আসো। আজ প্রথম দিন আমাদের বাড়িতে এসেছো, বাড়ির বাইরে কেন দাঁড়িয়ে থাকবে? ড্রয়িং রুমে এসে বসো, আম্মু আছে ভেতরে, আম্মুর সঙ্গে গল্প করবে। আজ নয়, অন্যদিন আসবো, এখন ভিতরে গেলে আবার দেরি হয়ে যাবে। তুমি তাড়াতাড়ি করে ড্রেস চেঞ্জ করে আসো, আমি এখানেই তোমার জন্য অপেক্ষা করছি। এটা কিন্তু ভালো লাগলো না, তুমি প্রথম দিন আমাদের বাড়িতে এসে আর বাড়ির বাইরেই দাঁড়িয়ে থাকবে। প্লিজ চলো না ভেতরে। আরে বাবা, লেট হয়ে যাবে, যাও তুমি তাড়াতাড়ি ড্রেস চেঞ্জ করে আসো, আমি এখানে ওয়েট করছি। কলেজের টাইম হতে আর মাত্র 15 মিনিট বাকি আছে, এর মধ্যেই কিন্তু কলেজে ফিরে যেতে হবে, তাড়াতাড়ি যাও। রিয়া তখন আর কোনো কথা না বলে ভিতরে চলে গেল। তারপর ড্রেস চেঞ্জ করে এসে বাইকে উঠে বসলো। আর তারপর সাগর বাইক চালিয়ে কলেজে নিয়ে আসলো। তারপর দুজনেই ক্লাসে চলে গেল। সেদিন বিকেল বেলা যখন সাগর কলেজ ক্যাম্পাস থেকে বের হলো, তখনই দেখতে পেল রিয়া ক্যাম্পাসের বাইরে দাঁড়িয়ে আছে। সে রিয়াকে প্রশ্ন করলো, কি ব্যাপার রিয়া, কি হয়েছে, এখানে দাঁড়িয়ে আছো কেন? আসলে আমাদের ড্রাইভার আঙ্কেল এখনো আসেনি, তাই অপেক্ষা করছিলাম। ওটা এবার আঙ্কেলের কোনো সমস্যা হলো কি না সেটাই তো বুঝতে পারছি না। কলেজ ছুটি হয়েছে 20 মিনিটের বেশি, এখনো আঙ্কেল আসছে না কেন? তাহলে তুমি আমার সঙ্গে চলো, আমি তোমাকে তোমাদের বাসায় পৌঁছে দিয়ে তারপর আমার বাসায় চলে যাব। আচ্ছা ঠিক আছে, তাহলে চলো। যেখানে অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে আছি, আঙ্কেল আসেনি, মনে হয় আসবেও না, হয়তো কোনো সমস্যা হয়েছে। অতঃপর রিয়া সাগরের বাইকে উঠে বসলো। আর সাগর বাইক চালিয়ে রিয়াকে তার বাসার সামনে নামিয়ে দিল। তারা যখন ওই দিক দিয়ে যাচ্ছিল, তখন নদী ভার্সিটি থেকে বের হয়ে আসলো। ওদের কলেজ আর নদীর ভার্সিটি একই রাস্তায় ছিল। রিয়া সাগরকে ধরে বাইকে বসেছিল। এটা নদী দেখতে পায় আর বাসে এসে সে রাগে ফুসফুস করতে থাকে। সাগর কেন তার বাইকে রিয়াকে উঠিয়েছে। সেদিন বিকেল বেলা যখন সাগর নদীর বাসে প্রাইভেট পড়তে যাচ্ছিল, তখন নদীর সঙ্গে সঙ্গেই সাগরের গালে ঠাস ঠাস করে দুটো চড় বসিয়ে দিল। সাগর একদম হতভম্ব হয়ে নদীর দিকে তাকিয়ে আছে। এত বড় সাহস, তুই আমার সামনে দিয়ে আরেকটা মেয়েকে নিয়ে বাইকে করে ঘুরে বেড়াস? সাগর এতক্ষণে বিষয়টা বুঝতে পেরেছে। আসলে সে রিয়াকে নিয়ে যখন বাইকে করে আসছিল, সেটাই নদী দেখে ফেলেছে। তাই সাগর নদীকে বলল, আমার বাইকে করে আমি কাকে নিয়ে ঘুরে বেড়াবো সেটা একান্তই আমার ব্যক্তিগত ব্যাপার, এই ব্যাপারে আমি কারোর কাছে কোনো কৈফিয়ত দেব না। তুই আরেকটা মেয়ের সঙ্গে রঙ্গলীলা করে বেড়াবি আর আমি সেটা তোকে করতে দিব? এটা তুই ভাবলি কি করে? তোকে না বলেছি আমি তোকে ভালোবাসি আর তোকে বিয়ে করতে চাইছি? তাহলে ভাবলি কি করে আমার সামনে অন্য একটা মেয়ের সঙ্গে এসব করবি আর আমি সেগুলো সহ্য করব? আমি তো আপনাকে ভালোবাসি না, আপনি আমাকে ভালোবাসেন বলে যে আপনার সঙ্গে পাগলামিতে আমাকেও যোগ দিতে হবে এমন তো কোনো কথা নেই। তোকে আমাকেই ভালোবাসতে হবে, এটাই শেষ কথা। আমি কোনো কথা শুনতে চাই না। আমি আপনাকে ভালোবাসবো না, আপনি কি করবেন আমার? ঠিক আছে, তাহলে আজ তুই বাসায় যা, তাহলে সবটা বুঝতে পারবি আমি তোর কি করতে পারি আর কি করতে পারি না। ঠিক আছে, প্রয়োজন হলে আমি বাসা ছেড়ে চলে যাব, কিন্তু আপনার মতো একটা মেয়ের কাছে আমি আর টিউশন করব না। বাবা যা বলবে বলুক, আমি আর কারোর কোনো কথাই শুনবো না। এই বলে সাগর সেখানে আর এক মুহূর্ত দেরি না করে নদীর বাসা থেকে বের হয়ে বাসে চলে আসলো। নিজের রুমে এসে দরজা লাগিয়ে দিয়ে মোবাইলে গান চালিয়ে ঘুমিয়ে পড়ল। রাত তখন 11টা বাজে। তার আব্বু খাওয়া দাওয়া শেষ করে নিচের রুমে এসেছে। আর তখনই তার আম্মু তাকে ডাকতে আসলো। এই সাগর, কি হয়েছে তোর? সেই বিকেল থেকে দরজা বন্ধ করে রুমে শুয়ে আছিস? এমনি আমার শরীরটা ভালো লাগছে না, আমায় ডেকো না, আমি ঘুমাবো। তোর আব্বু তোকে ডাকছে, বলেছে তোর আব্বুর রুমে যেতে। তোর আব্বু তোকে ডাকছে, বলেছে তোর আব্বুর রুমে যেতে। আচ্ছা ঠিক আছে, তুমি যাও, আমি আসছি। অতঃপর সাগরের আম্মু সেখান থেকে চলে গেল। আর সাগর বিছানায় থেকে নেমে হাত মুখ ধুয়ে তারপর তার আব্বুর রুমে গেল আর তার আব্বুকে জিজ্ঞাসা করলো, কি ব্যাপার আব্বু, কি হয়েছে? তুমি এত রাতে আমাকে ডাকলে কেন?
তোমাকে যে আমি বললাম তোমাকে নদীর কাছে টিউশন পড়তে হবে, তারপরও তুমি এসব ঝামেলাগুলো কেন করছো বলো তো? তুমি কি ভাবছো তোমার যা ইচ্ছে তোমাকে তাই করতে দেওয়া হবে? ঝামেলাগুলো তো আমি করছি না, ঝামেলা তো সব নদী আপুই করছে। তাহলে তোমরা আমাকে কেন কথা শোনাচ্ছ? আমি তো সেটাই বুঝতে পারছি না। আমি তোমার কোনো কথা শুনতে চাই না। এখন থেকে তুমি ঠিক মতো পড়াশোনা করবে, এটাই আমি জানি। আর যদি কখনো শুনেছি তুমি উল্টাপাল্টা কিছু করেছো, তাহলে কিন্তু আমার চাইতে খারাপ কেউ হবে না। এটা আমি তোমাকে বলে দিলাম, কথাটা মাথায় রেখো। সাগর তখন কোনো কথা না বলে চুপচাপ সেখান থেকে চলে আসলো। আর রুমে এসে বসে বসে মনে মনে ভাবতে থাকলো, যেভাবেই হোক এই মেয়েটাকে তার উচিত শিক্ষা দিতেই হবে। তাই সে মনে মনে ভাবতে থাকলো কিভাবে এই মেয়েটাকে জব্দ করা যায়। তখনই হঠাৎ তার মাথায় একটা বুদ্ধি এসে গেল। পরদিন সকালবেলা যখন সে কলেজে যাচ্ছিল, সে নদীর বাসার সামনে দাঁড়িয়ে মোটর সাইকেলের হর্ন দিতে লাগলো। নদী কিছু সময় পর নিচে আসলো আর সাগরকে দেখে বলল, কি ব্যাপার, আজ এত সকাল সকাল তুমি আমার বাসার সামনে কেন? কিছু হয়েছে নাকি? আমার আবার কি হতে যাবে, আমার কিছুই হয়নি। আপনি তো বলেছেন আমি যেন প্রতিদিন আপনাকে কলেজে পৌঁছে দেই, তাই তো আপনাকে নিতে আসলাম। চিন্তা ভাবনা করে দেখেছি আপনার প্রপোজালটা মন্দ নয়, মেনে নিলে ভালোই হয়। যাই হোক, এতদিনে তাহলে তোমার মাথায় সুবুদ্ধি উদয় হলো। আচ্ছা ঠিক আছে, আমি তো এখনো রেডি হইনি, তুমি ভিতরে এসে বসো। আমি 5 মিনিটে রেডি হয়ে তারপর তোমার সঙ্গে যাচ্ছি। ঠিক আছে, কোনো সমস্যা নেই, আমি এখানেই ঠিক আছি। আপনি রেডি হয়ে আসুন, আমি আপনার জন্য ওয়েট করছি। তাড়াতাড়ি আসবেন, কিন্তু আমি কিন্তু আবার বেশি সময় অপেক্ষা করতে পারবো না। নদী তখন তাড়াতাড়ি করে বাসার ভিতরে চলে গেল আর তারপর রেডি হয়ে নিচে আসলো। তারপর বাইকে উঠে বসলো নদী। বাইকে উঠে বসতেই সাগর বাইক স্টার্ট করলো আর নদীর ভার্সিটির উদ্দেশ্যে রওনা দিল। আজ সাগর অনেক জোরে বাইক চালাচ্ছিল, সেটা দেখে নদী অনেকটা ভয় পেয়ে গেল আর বলল, আরে কি ব্যাপার, আজ আবার তোমার কি হলো? তুমি এত জোরে বাইক চালাচ্ছ কেন? প্লিজ আস্তে চালাও, আমার কিন্তু ভয় করছে, উল্টোপাল্টা কিছু হয়ে না যায়। আরে ভয় পাওয়ার কিছুই নেই, আপনি আমার বাইকের পিছনে বসলে আমার মাঝে এমনিতেই একটা অন্যরকম উত্তেজনা চলে আসে, তাই তো আমি জোরে জোরে বাইক চালাচ্ছি। আপনি বসে থাকুন, কোনো সমস্যা নেই। এই বলে সাগর আরো জোরে বাইক চালাতে লাগলো। এদিকে নদী তাকে বারবার রিকোয়েস্ট করে বলছে আস্তে বাইক চালানোর জন্য, কিন্তু সাগর তার বাইকের গতি কোনোভাবেই কমাচ্ছে না। তখনই হঠাৎ একটা ম্যানহোলের সঙ্গে সাগরের বাইক ধাক্কা লেগে গেল আর নদীর বাহির থেকে ছিটকে রাস্তায় পড়ে গেল। সে পায়ে প্রচন্ড ব্যথা পায়, তার পা ভেঙে যায়। সাগরও ব্যথা পেয়েছে, তবে এতটা বেশি নয়। তখনই রাস্তার চারপাশের মানুষজন জড় হয়ে যায় আর তাদের দুজনকে হসপিটালে নিয়ে যায়। সাগরের আব্বু খবরটা পাওয়া মাত্রই হসপিটালে ছুটে আসলো। সাগর, এসব কি করে হলো? আমি তো কিছুই বুঝতে পারছি না। তুমি তো সবসময় অনেক সাবধানে বাইক চালাও, তাহলে আজ বাইক অ্যাক্সিডেন্ট হলো কি করে? তুমি কি এখন আমাকে এই প্রশ্নগুলো করার জন্য এখানে এসেছো? ভাই কি কেউ ইচ্ছে করে অ্যাক্সিডেন্ট করায় নাকি অ্যাক্সিডেন্ট হয়ে গেছে? তাহলে আমি কি করব? কথাগুলো পাশের ব্যাট থেকে নদী শুনছিল। তখন নদী সাগরের আব্বুকে উদ্দেশ্য করে বলল, আঙ্কেল প্লিজ আপনি ওকে বকবেন না, ওর কোনো দোষ নেই, ও ঠিক মতোই বাইক চালাচ্ছিল। হঠাৎ একটা ম্যানহোলের সঙ্গে ধাক্কা লেগে গেল আর দুজনেই ছিটকে পড়ে গেলাম। আমি একা ব্যথা পেয়েছি সেরকম তো নয়, সাগরও তো ব্যথা পেয়েছে। কিন্তু তোমার অবস্থা তো অনেক খারাপ, তোমার তো পা ভেঙে গেছে। তোমার তো মনে হয় 3-4 মাস বেড রেস্ট থাকতে হবে। তোমার পড়াশোনা কি হবে সেটা একবার চিন্তা করে দেখেছো? আমার পড়াশোনা আমি ঠিক মতোই করতে পারবো, এই ব্যাপারে আপনাকে চিন্তা করতে হবে না। কিন্তু প্লিজ আপনি ওকে বকাবকি করবেন না, ওর কোনো দোষ নেই। আমি একটা ব্যাপার কিছুতেই বুঝতে পারলাম না, ওর জন্য তোমার পায়ে ব্যথা পেলে তারপরও তুমি ওর সাপোর্ট করছো, ওর হয়ে কথা বলছো কেন? আমি সেটাই তো বুঝতে পারছি না। তোমাকে পটানোর চেষ্টা করছে বাবা, সেটা তুমি বুঝতে পারছো না। যাই হোক ম্যাডাম, আপনি কিন্তু একদম পাক্কা খেলোয়াড়। আরে সাগর, এসব তুই কি বলছিস? কিসের পাক্কা খেলো? আর তোর কি এখনো মাথা ঠিক হয়নি নাকি সব সময় তোকে পাগলের মতো এসব কথা বলে যেতে হবে? এসব তুই দয়া করে বন্ধ কর। আমি তোর এসব ফাজলামো আর নিতে পারছি না। আব্বু, তুমি এখন এখান থেকে চলে যাও, নদী আপুকে একা একা থাকতে দাও, তাহলেই দেখবে খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে। সাগরের আব্বু তখন কোনো কথা না বলে চুপচাপ সেখান থেকে বের হয়ে গেল। আর সাগরের আম্মু তখন সাগরকে বলল, আচ্ছা বাবা,
আমি তো তোর মা। এবার তুই আমাকে সত্য ঘটনাটা খুলে বল, শুনি আসলে কি হয়েছিল। কিছুই না আম্মু, যা কিছু হয়েছে সব আমি ইচ্ছা করেই করেছি, শুধুমাত্র এই মেয়েটাকে জব্দ করার জন্য। এই মেয়েটা কেন বুঝতে পারে না আমি তাকে পছন্দ করি না, কেন সে আমার পিছনে এভাবে পড়ে আছে। তাই বলে এরকমটা করা কিন্তু একদমই উচিত হয়নি। আমি জানি এসব কিছু তুই ইচ্ছে করেই করেছিস, কিন্তু তোর আব্বুর সামনে এসব কথা আমি বলিনি, কারণ তোর আব্বু রেগে যাবে আর তোকে বকাবকি করবে তাই। অতঃপর সাগরের আম্মু সেখান থেকে চলে গেল। 7 দিন পর সাগর হসপিটাল থেকে রিলিজ পেল, কিন্তু নদীকে হসপিটালে আরো 1 মাসের মতো থাকতে হবে, কারণ তার পায়ের অবস্থা খুবই খারাপ। আজ সাগর হসপিটাল থেকে চলে যাবে, তাই নদীর সামনে এসে দাঁড়ালো আর বলল, এবার হসপিটালে শুয়ে শুয়ে প্রেম করুন, ঠিক আছে ম্যাডাম? তুমি আমার সঙ্গে যতই খারাপ আচরণ করো না কেন, আমি কিন্তু কখনোই তোমাকে ভুল বুঝবো না, বিকজ আই লাভ ইউ। তুমি আমাকে ভালো নাই বাসতে পারো, তার মানে এই নয় যে আমার ভালোবাসা আমাকে ভুলে যেতে হবে। আমি তোমাকে না হয় একতরফাই ভালোবেসে যাব। যদি কোনো দিন আমার ভালোবাসাটা বুঝতে পারো, তাহলে আমার কাছে ফিরে এসো। আমার ভালোবাসার দরজা সবসময় তোমার জন্য খোলা থাকবে। এবার হসপিটালে বসে বসে ভালোবাসার জন্য অপেক্ষা করতে থাকুন, আমি আসি। এই বলে সাগর হসপিটাল থেকে চলে আসলো। এরপর দেখতে দেখতে 1 মাস সময় চলে গেল। আজ নদীকে হসপিটাল থেকে রিলিজ করা হয়েছে। নদীর আব্বু আম্মু নদীকে নিতে হসপিটালে এসেছে, সেই সঙ্গে সাগরের আব্বু এসেছে নদীর সঙ্গে দেখা করতে। মামুনি, এখন তুমি কেমন আছো? আলহামদুলিল্লাহ আঙ্কেল, এই তো ভালো আছি। আচ্ছা আঙ্কেল, সাগর কেমন আছে? সে তো এর মধ্যে একবারও আমাকে দেখতে আসলো না। এই ফাজিলটার সম্পর্কে আর কথা বলো না। এটাকে আমি কতবার বলেছি একবার তোমার সঙ্গে দেখা করে আসার জন্য, কিন্তু সে আমার কোনো কথাই শুনলো না, আর তোমার সঙ্গে দেখা করতেও আসলো না। সে যদি নিজের থেকে না আসে তাহলে আমি কি করব বলো? আমি তো আর তাকে জোর করে নিয়ে আসতে পারবো না। ঠিক আছে আঙ্কেল, কোনো সমস্যা নেই। আমি সুস্থ হয়ে নেই, তারপর না হয় আমি নিজেই সাগরের সঙ্গে দেখা করতে চলে যাব। আঙ্কেল, আপনাকে একটা কথা বলবো, রাখবেন? দেখো নদী, তুমি আমার বন্ধুর মেয়ে, সেটা ঠিক আছে, কিন্তু সেই ছোটবেলা থেকে আমি তোমাকে আমার নিজের মেয়ের মতোই স্নেহ করি, ভালোবাসি। তুমি আমাকে কোনো কথা বলবে, তা আমি সেটা রাখবো না। এমনটা কখনোই হতে পারে না। বলো তুমি কি বলবে? আঙ্কেল, আমি যদি আপনার পুত্রবধূ হতে চাই, আপনি কি আমাকে আপনার পুত্রবধূ বানাবেন? কেন নয়, অবশ্যই আমি তোমাকে আমার বাড়ির পুত্রবধূ বানাতে চাই, কিন্তু সমস্যা তো একটাই, তুমি যে আমার ছেলের চাইতে বয়সে বড়। যদিও এটা আমার কাছে কোনো ব্যাপার না। আঙ্কেল, যদি এটা আপনার কাছে কোনো সমস্যা না হয়, তাহলে আমি সাগরকে বিয়ে করতে চাই। আমি আপনার বাড়ির পুত্রবধূ হতে চাই। আমি সাগরকে ভালোবাসি। তখনই নদীর পাশ থেকে তার ছোট বোন তাকে বলল, আপু, এইসব তুই কি বলছিস? সাগর ভাইয়া তোকে পছন্দ করে না, তারপরেও কেন তুই তাকে বিয়ে করবি? কাউকে তার ইচ্ছার বিরুদ্ধে জোর করে কিছু করতে বাধ্য করাটা কিন্তু একদম ঠিক না। আজ আমাকে ভালোবাসে না, কাল তো ভালোবাসতেই পারে, তাতে তো কোনো সন্দেহ নেই, তাই না? আমি সাগরকে ভালোবাসি। আমি সাগরকে আমার করে পেতে চাই। প্লিজ আঙ্কেল, আপনার যদি আমাকে নিয়ে কোনো সমস্যা না থাকে, তাহলে আমি আপনার বাড়ির বউ হতে চাই। ঠিক আছে, আমি রাজি তোমাকে আমার বাড়ির বউ বানাতে। তুমি একটু সুস্থ হও, তারপরে আমি তোমাকে আমাদের বাড়িতে নিয়ে যাব আমার পুত্রবধূ পরিচয় দিয়ে। কিন্তু আঙ্কেল, তারপর যদি আপনার ছেলে আমাকে মেনে না নেয়, তখন আপনি কি করবেন? আসলে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে সবকিছু ভেবে তারপর সিদ্ধান্ত নেওয়া উচিত। আমার ছেলেকে তোমাকে মেনে নিতেই হবে, কারণ এটা ছাড়া তার হাতে অন্য কোনো অপশন খোলা থাকবে না। সে আমার একমাত্র সন্তান, সেটা তো তোমার খুব ভালো করেই জানা। তাই আমি এমনভাবে তাকে বলবো সে কোনোভাবে আমার কথা ফেলতে পারবে না। ঠিক আছে আঙ্কেল, তাহলে আপনি তাই করুন, কারণ সাগরকে আমি অনেক বেশি ভালোবাসি। তাকে আমি আমার করে পেতে চাই। অতঃপর নদীর আব্বু আম্মু আর তার ছোট বোন নদীকে নিয়ে বাসে চলে গেল। এদিকে সাগরের আব্বু নদীর সঙ্গে দেখা করে বাসে চলে আসলো। সেদিন রাতের বেলা যখন সবাই একসঙ্গে ডাইনিং টেবিলে বসে রাতের খাবার খাচ্ছিল, তখনই সাগরের আব্বু সাগরকে বলল, সাগর, আমি নদীকে এই বাড়িতে নিয়ে আসতে চাই। কেন? ওই মেয়ের কি তার বাবার বাড়িতে থাকার মতো জায়গা নেই নাকি, যে তাকে আমাদের বাড়িতে নিয়ে আসতে হবে? তাছাড়া একটা যুবতী মেয়েকে কেন আমরা আমাদের বাড়িতে থাকতে দিব? তাকে আমি একটা নির্দিষ্ট পরিচয় তারপরে এ বাড়িতে নিয়ে আসতে চাই। তাকে আমি আমার পুত্রবধূ বানাতে চাই। এসব তুমি কি বলছো? তোমার কি মাথা খারাপ হয়ে গেছে নাকি?
যেখানে এই মেয়েটাকে আমি সহ্য করতে পারি না, সেখানে এই মেয়েটাকে আমি কেন বিয়ে করতে যাব? তুমি নদীকে বিয়ে করবে কারণ আমি তোমাকে বলেছি। তাই তুমি যদি নদীকে বিয়ে না করো তাহলে আমি তোমাকে আমার সমস্ত সম্পদ থেকে বঞ্চিত করব। আমি আমার সমস্ত সম্পদ কোনো অনাথ আশ্রম কিংবা অন্য কোনো ফাউন্ডেশনকে দান করে দেব। আরে এসব তুমি কি বলছো? তোমার কি মাথা খারাপ হয়ে গেছে নাকি? তুমি তোমার ছেলের ব্যাপারে এতটা কঠিন হতে পারো না। সে তোমার নিজের ছেলে, তার ব্যাপারে তুমি এভাবে হুট করে কোনো সিদ্ধান্ত নিতে পারো না। হ্যাঁ, সে আমার নিজের ছেলে, তাই আমি তার ব্যাপারে সিদ্ধান্ত নিয়েছি এবং সবকিছু চিন্তা ভাবনা করে সিদ্ধান্ত নিয়েছি। তোমরা হয়তো ভুলে যাচ্ছ, নদীর আব্বুর কোনো পুত্র সন্তান নেই। তার বাবার এই বিশাল সম্পত্তি উত্তরাধিকারী তারা 2 বোন। বাবা, তুই সম্পত্তির লোভে আমার সঙ্গে এরকমটা করতে চাইছো? আমাদেরকে কম কিছু আছে নাকি? যা আছে তা দিয়ে তো আমার না হোক তোমাদের তো চলে যাবে। তাহলে কেন তুমি এরকমটা করতে চাইছো? আমি আমার জন্য কিছুই করতে চাই না। যা করেছি সব তোমার জন্য। তুমি আমার একমাত্র ছেলে। তোমার ভবিষ্যতের কথা চিন্তা করে আমাকে এই সিদ্ধান্ত নিতে হয়েছে। তুমি আমাকে ভুল বুঝলেও আমার কিছু করার নেই। তোমার নদীকেই বিয়ে করতে হবে। আমি এই মেয়েটাকে কোনোভাবে বিয়ে করব না। তোমাদের যা ইচ্ছে তোমরা তাই করতে পারো। এই বলে সাগর তখনই রুম থেকে বের হয়ে চলে গেল। নিজের রুমে গিয়ে সঙ্গে সঙ্গে এসে রিয়াকে ফোন দিয়ে আর সবকিছু খুলে বলে। সবকিছু শুনে রিয়া বলে, শোনো, একটা কাজ করা যায়, তাহলে তো খুব সহজেই সবকিছু সমাধান হয়ে যাবে। চলো আমরা দুজন বিয়ে করে ফেলি, তাহলে তুমি আমাকে তোমাদের বাড়িতে নিয়ে যাও। তখন আর তোমার আব্বু কোনোভাবেই নদী আপুকে বিয়ে করার কথা তোমাকে বলতে পারবে না। এটা কোনোভাবেই সম্ভব নয়। আমি যদি তোমাকে আমাদের বাড়িতে নিয়ে আসি তাহলে আমি নিশ্চিত আমার বাবা আমাকে ঠিক ওই মুহূর্তেই বাড়ি থেকে বের করে দিবে, আর কোনোদিন আমাকে এই বাড়িতে ঢুকতে দেবে না। এসব কি বলছো তুমি? তুমি 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 না আমাকে ভালোবাসো? তাহলে এগুলো কেন বলছো? ভালোবাসার মানুষকেই যদি বিয়ে না করতে পারি তাহলে ভালোবেসেছিলে কেন? তখন তার এসব কিছু আমার মাথায় আসেনি। তখন যদি এসব কথা আমার মাথায় আসতো তাহলে তো আর আমি এটা করতাম না। তাহলে এখন তুমি কেন এসব কথা আমাকে শোনাচ্ছ? তুমি যদি আমাকে বিয়ে করতে পারবেই না তাহলে কেন তুমি আমার সঙ্গে যোগাযোগ করেছো? আর কেনই বা ফোন করে আমাকে এসব কথা শোনাচ্ছ? আমি তো ভেবেছিলাম তুমি আমাকে ভালো একটা বুদ্ধি দিবে, যেটা দিয়ে সাপও মরবে আর লাঠিও ভাঙবে না। কিন্তু উল্টে তুমি তো আমাকে আরও এক মহা ঝামেলায় ফেলাতে চাইছো। আমি তোমাকে বিয়ে করে নিয়ে আসলে আমাকে বাড়ি থেকে বের করে দিবে, আর তখন আমি তোমাকে নিয়ে কোথায় যাব, কি খাওয়াবো? তখন তো ভালোবাসার জানালা দিয়ে পালিয়ে যাবে। তখন তো তুমিও আমার পাশে থাকবে না। হ্যাঁ, সেটা তো অবশ্যই। আমি তোমার বাবার সম্পদ দেখেই তোমাকে পছন্দ করেছি আর তোমার সঙ্গে সম্পর্ক করেছি। যেখানে তোমার বাবার সম্পদ তোমার কাছেই থাকবে না সেখানে আমি তোমাকে দিয়ে কি করব? ও, এই কথা। তাহলে আমার বাবা ভুলটা কোথায় করছে? তুমি যদি আমার বাবার সম্পদ দেখে আমাকে বিয়ে করতে চাও তাহলে আমার বাবা নদীকে বিয়ে করার কথা বলছে, সেখানে দোষটা কোথায়? তাহলে তুমি এখনো এখানে দাঁড়িয়ে আছো কেন? যাও, ওই নদীকেই বিয়ে করো। ভাইয়ের বয়সী মেয়েকে বিয়ে করে তারপর তার বাবার সম্পত্তি দিয়ে পানি খাও। আমাকে আর বিরক্ত করবে না। ফোন রাখো। তোমার মতো কত ছেলে জীবনে আসবে আর যাবে, আর ওনারে নিয়ে আমি ধুয়ে ধুয়ে পানি খাবো। যাও, আর কখনোই আমার ফোন করবে না। এই কথা বলে রিয়ার সঙ্গে সঙ্গে ফোনটা কেটে দিল। এদিকে সাগর ভেবেই কুল কিনারা পাচ্ছে না যে সে কি করবে। তখনই তার আম্মু এসে তার রুমের দরজায় নক করলো। সাগর, দরজা বন্ধ করে কি করছিস বাবা? দরজাটা খোল, আমি তোর সঙ্গে একটু কথা বলতে চাই। সাগর তখন কোনো কথা না বলে চুপচাপ দরজাটা খুলে দিল। সাগরের আম্মু রুমের ভিতর এসে তাকে বলতে লাগলো, বাবা, একটা কথা বলি, তোর বাবা যখন বলেছে তখন তুই বিয়েটা করে নে। বাবার কথার অবাধ্য হোস না। ঠিক আছে, যাও, বাবাকে বলো আমি বিয়ে করতে রাজি আছি, আয়োজন করতে।
এই কথা বলে সাগরের আম্মু তখনই সাগরের রুম থেকে বের হয়ে চলে গেল। আর সাগরের আব্বুকে সবকিছু খুলে বলল। সবকিছু শুনে সাগরের আব্বু তখনই নদীকে ফোন দেয় আর সবকিছু জানিয়ে দেয়। নদী তো এই কথা শুনে একদম খুশিতে আত্মহারা হওয়ার মতো অবস্থা। এরপর সাগরের আব্বু ঘরোয়াভাবে সাগর আর নদীর বিয়ের আয়োজন করে। ছোট্ট পরিসরে তাদের বিয়ের কাজ সম্পন্ন হয়। আজ সাগর আর নদীর বাসর রাত। নদী বাসর ঘরে বসে আছে, কিন্তু সাগর রুমে আসছে না। সে ছাদে দাঁড়িয়ে দাঁড়িয়ে সিগারেট খাচ্ছে। তখনই তার আম্মু সেখানে গিয়ে উপস্থিত হয় আর তাকে বলে, কি ব্যাপার, এসব কি হচ্ছে? তুই তো বললি তোর আব্বুকে বলতে বিয়ের আয়োজন করতে, আর এখন কিনা তুই এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে এভাবে সিগারেট খাচ্ছিস? হ্যাঁ, তো কি করব? আমি মেয়েটাকে বিয়ে করা ছাড়া তো আমার হাতে অন্য কোনো অপশন খোলা ছিল না, তাই তো বিয়েটা করেছি। তাই বলে এখন আমার রুমে গিয়ে নাচানাচি করতে হবে সেরকম তো কথা নেই। প্লিজ বাবা, আমি তোকে রিকোয়েস্ট করে বলছি, তুই এরকম করিস না। তোর আব্বু জানতে পারলে প্রচন্ড রেগে যাবে। আমি চাই না এখন আর নতুন করে এই বাড়িতে কোনো ঝামেলা হোক। তাই বাবা, তুই একটু রুমে চলে যা, তারপর প্লিজ সবকিছু ম্যানেজ করে নে, আর কোনো ঝামেলা করিস না। ঠিক আছে, যাচ্ছি। এই বলে সাগর নিজের রুমে চলে আসলো আর দরজাটা তখনই বন্ধ করে দিল। এটা দেখে নদী বিছানা থেকে নেমেই জিজ্ঞাসা করলো, কি ব্যাপার, তুমি রুমে ঢুকে দরজাটা বন্ধ করে দিলে কেন? তো কি করব? সারা রাত রুমের দরজা খুলে রাখবো নাকি? আমার রুমের দরজা খুলে রাখলে ঘুম আসে না। একটা কাজ করুন, আপনি এসব সংশয় যেখানে দাঁড়িয়ে থাকতে হবে না এগুলো খুলে ফেলুন আর সোফায় গিয়ে ঘুমিয়ে পড়ুন। আমি আমার বিছানায় ঘুমাবো। আরে, এটা তুমি কি বলছো? আমি সোফায় গিয়ে কেন ঘুমাবো? আর কি কারণেই বা ঘুমাবো? আজ তো আমাদের বাসর রাত। আজ সারা রাত দুজনে বসে গল্প করব। দেখুন, আমার মাথায় ভূত চেপে ধরেনি যে আজ সারা রাত আমি আপনার সঙ্গে বসে বসে গল্প করব। আমি সুস্থ মস্তিষ্কের একটা মানুষ, আমার এখন ঘুমাতে হবে। তাই প্লিজ আপনি দয়া করে আমায় বিরক্ত করবেন না। আপনি যদি না ঘুমাতে পারেন তাহলে বেলকনিতে গিয়ে বসে থাকুন। তখনই নদীর মেজাজ কিছুটা বিগড়ে গেল। সে সাগরের এই কথাগুলো হজম করতে পারলো না। তখনই সে সাগরের পাঞ্জাবির কলার চেপে ধরে বলতে লাগলো, এই ছেলে, তুই কি ভেবেছিস সবকিছু তোর ইচ্ছা মতো হবে? একদমই না। আমি তোর বিয়ে করা বউ। এখন থেকে আমি তোকে যেটা বলবো তোকে সেটাই করতে হবে। আমার কথা তোকে শুনতে হবে। আমি তোর কোনো কথা শুনবো না, বুঝতে পেরেছিস? আরে এটা কি করছেন আপনি? আপনি আমার পাঞ্জাবির কলার কেন চেপে ধরেছেন? প্লিজ ছেড়ে দিন, আমার নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে। তাহলে চল আমার সঙ্গে, এখন বিছানায় আমার সঙ্গে রোম্যান্স করবি। আমি পারবো না ওসব করতে। আমি কি জানি না কিভাবে কি করে? আমি কি আগে কখনো বিয়ে করেছি নাকি? তোকে কিছুই করতে হবে না, তুই শুধু বিছানায় চল, তারপর যা করতে হয় আমি করে নেব। তুই শুধু শুয়ে থাকবি। এই কথা বলে নদীর সাগরকে ধাক্কা দিয়ে বিছানার উপর ফেলে দিল। আর তারপর সে সাগরকে বিছানার সঙ্গে চেপে ধরে ইচ্ছে মতো কিস করতে থাকলো। তারপরে এই কিসিং পর্ব চলে গেল প্রায় 20 মিনিট ধরে। নদী সাগরের সারা শরীরে কিস করেই যাচ্ছে, যেন থামতে চায় না। আর এদিকে সাগর নিজেকে কোনোভাবেই কন্ট্রোল করতে পারছে না। তার যেন বারবার নদীর মধ্যে হারিয়ে যেতে ইচ্ছে করছে। অপরদিকে নদীও কম যায় কি, সে আজ যেভাবেই হোক সাগরের সঙ্গে শারীরিক সম্পর্ক করবে এটাই ভেবেছে। তাই সে তার মতো করেই সাগরকে উত্তেজিত করার চেষ্টা করে চলেছে। সাগর একটা ছেলে মানুষ, যতই হোক সে আর কতক্ষণ নিজেকে ধরে রাখবে। তাই অবশেষে বাধ্য হয়ে নদীর কাছে নিজেকে বিলিয়ে দিল। আর তারপর দুজনের ভালোবাসায় দুজনকে পরিপূর্ণ করে তুলল। প্রায় 40 মিনিট পর তাদের মনস্কামনা পূর্ণ করে দুজনকে জড়িয়ে ধরে ঘুমিয়ে পড়ল। পরের দিন সকালবেলা নদী সাগরকে ডাকতে থাকলো, এই সাগর, ঘুম থেকে ওঠো, সকাল হয়ে গেছে, গোসল করে ফজরের নামাজ পড়বে। আমি এত সকালে ঘুম থেকে উঠতে পারি না। আপনি আমায় বিরক্ত করবেন না, যান এখান থেকে। এই কি আপনি আপনি করে কথা বলছো? আমি তোমার বিয়ে করা বউ, আমাকে তুমি নাম ধরে ডাকবে। প্লিজ আপনি যান তো এখান থেকে, আমাকে বিরক্ত করবেন না। আমি ঘুমাচ্ছি। আমার ঘুমের সময় কেউ বিরক্ত করলে আমার প্রচণ্ড মেজাজ খারাপ হয়। তাই নাকি? কিন্তু দুঃখের সঙ্গে জানাতে হচ্ছে যে তোমার যতই মেজাজ খারাপ হোক না কেন, তুমি সেটা আমাকে দেখাতে পারবে না। কারণ আমি তোমার বিয়ে করা বউ। বউকে শুধু ভালোবাসতে হয়, মেজাজ দেখাতে হয় না। আপনি এখান থেকে যাবেন নাকি যাবেন না, আমি সেটাই আপনাকে জিজ্ঞাসা করছি। যদি চলে যাওয়ারই হতো তাহলে তো কবেই তোমাকে ছেড়ে চলে যেতাম। এখনো তোমার পেছনে পড়ে আছি। কেন?
আর তোমাকে বিয়ে করে তোমার বউ হয়ে এই বাড়িতেই বা কেন আসলাম? এই বলে নদী সাগরের শরীরের উপর থেকে কম্বল ছিনিয়ে নিল আর তারপর সাগরকে জোর করে ধরে ওয়াশরুমে নিয়ে গেল। এটা কি হলো? আপনি আমার সঙ্গে ওয়াশরুমে ঢুকেছেন কেন? আপনি তো বলেছেন ফ্রেশ হয়ে আসতে। আপনি বের হন, আমি ফ্রেশ হয়ে আসছি। না, আজ দুজনে একসঙ্গেই ফ্রেশ হব। আমি তো তোমার বিয়ে করা বউ, আমার কাছে তো তোমার কোনো লজ্জা নেই। তাহলে আমার সঙ্গে ফ্রেশ হতে সমস্যা কোথায়? এই কথা বলে নদী ঝর্ণাটা ছেড়ে দিল আর তারপর সাগরকে নিয়ে সেখানে ভিজতে থাকলো। তারপর গোসল শেষ করে কাপড় চেঞ্জ করে রুমে চলে আসলো। এই কথা বলে নদীর ঝর্ণাটা ছেড়ে দিল আর তারপর সাগরকে নিয়ে সেখানে ভিজতে থাকলো। তারপর গোসল শেষ করে কাপড় চেঞ্জ করে রুমে চলে আসলো। সাগর রুমে এসে আবারও বিছানায় গিয়ে কম্বলটা নিয়ে শুয়ে পড়লো। তখনই নদী তাকে একটা টান দিয়ে বিছানা থেকে ফেলে দিল। তুমি আবার কেন বিছানায় গিয়েছো? তোমাকে না বললাম তুমি আমার সঙ্গে ফজরের নামাজ পড়বে? আমি তো নামাজ পড়তে পারি না, ইভেন আমি কখনো নামাজ পড়িও না। আমি তো আপনাকে বললাম আমি কখনো সকালবেলা ঘুম থেকে উঠি না, আর সেখানে নামাজ তো অনেক দূরের কথা। সেই কথা তো আর এখন বললে হবে না। এখন তোমার বিয়ে হয়ে গেছে আর আমি তোমার বউ। আমি তোমার সঙ্গে থাকবো, আমি নামাজ পড়বো, আর তুমি নামাজ পড়বে না, এটা কি হয় নাকি? এই বলে নদী আলমারি থেকে দুটো জায়নামাজ বের করলো আর সাগরকে নিয়ে নামাজে দাঁড়িয়ে পড়লো। নামাজ শেষ করে নদী সাগরকে বলল, চলো আমাকে নিয়ে হাঁটতে যাবে। আমি প্রতিদিন সকালবেলা হাঁটতে বের হই, এটা আমার ছোটবেলাকার অভ্যাস। আপনি আমার সঙ্গে কি শুরু করেছেন বলেন তো? সকালবেলা ঘুম থেকে উঠালেন, তারপর গোসল করালেন, তারপর নামাজ পড়ালেন, এখন আবার বলছেন আপনাকে নিয়ে বাইরে যেতে হবে। আপনার কি মাথা খারাপ হয়ে গেছে নাকি? আমার মাথা কেন খারাপ হতে যাবে? আমার মাথা একদম ঠিক আছে, আমার মাথায় কোনো সমস্যা হয়নি। আমি তো তোমাকে বলছি শুধু আমাকে নিয়ে একটু হাঁটতে যেতে, এতে সমস্যা কোথায়? আমি আপনার সঙ্গে যেতে পারবো না। আপনার যা ইচ্ছে আপনি তাই করুন, আমি আপনার আর কোনো কথা শুনছি না। বুঝতে পেরেছেন? তাহলে শ্বশুর আব্বুকে গিয়ে বলে দেই তুমি আমার সঙ্গে খারাপ আচরণ করছো। এই বলে নদী রুম থেকে বের হয়ে সাগরের আব্বুর রুমের দিকে যাচ্ছিল। তখনই সাগর নদীকে টেনে নিয়ে রুমে চলে আসলো আর বলতে লাগলো, আরে আপনি এরকম কেন? সব কিছুতেই আব্বুকে বলতে হবে কেন? চলুন আমি আপনাকে নিয়ে যাচ্ছি, কিন্তু দয়া করে আব্বুকে কিছু বলতে যাবেন না। আব্বুকে কিছু বললেই আব্বু আমাকে আরো 1000টা কথা শোনাবে, আমি সেই কথাগুলো সহ্য করতে পারবো না। সেটা তো আগেই বোঝা উচিত ছিল। আমার সঙ্গে এইভাবে তর্ক করা, আমার কথা না শোনা একদমই উচিত হচ্ছে না, তাই না? অতঃপর সাগর আর কোনো কথা না বলে নদীকে নিয়ে বাইরে হাঁটতে বের হয়ে গেল। হাঁটাহাঁটি করে সকাল 8টার দিকে বাসায় আসলো নদী আর সাগর। দুজনে বাসায় ঢুকেই দেখতে পেল সাগরের আম্মু রান্নাঘরে নাস্তা বানাচ্ছে। তখন নদী সাগরকে বলল, যাও রুমে গিয়ে পড়তে বসো, আমি আম্মুকে রান্নার কাজে হেল্প করি, রান্না শেষ হলে তোমাকে ডেকে নেব। সাগর তখন কোনো কথা না বলে চুপচাপ নিজের রুমে চলে গেল। আর একদিকে নদী কিচেনে শাশুড়িকে রান্নার কাজে সাহায্য করতে চলে আসলো। আম্মু কি করছেন বলুন, আমি আপনাকে করে দিচ্ছি। আরে বৌমা, তুমি আবার এত সকালবেলা রান্নাঘরে আসতে গেলে কেন? আমি তো রান্নাটা সেরে নিতে পারতাম। তুমি বিয়ে হয়ে আসা নতুন বউ, এখন তোমার রান্নাঘরে আসার সময় হয় নাই। যাও রুমে যাও আর নিজের স্বামীকে সময় দাও। না আম্মু, আমি অনেকক্ষণ আগেই ঘুম থেকে উঠেছি, নামাজ পড়ে তারপর আপনার ছেলেকে নিয়ে একটু হাঁটতে বের হয়েছিলাম, এই মাত্র আসলাম। ও আচ্ছা, এই ব্যাপার। যাই হোক, কোনো সমস্যা নেই, আমি করে নিতে পারবো। তুমি রুমে যাও। কিন্তু নদী তার শাশুড়ি আম্মুর কথা শুনল না। সে রান্নাঘরে তার শাশুড়ি আম্মুকে রান্নার কাজে সহযোগিতা করলো আর রান্না শেষে সবাইকে নিয়ে একসঙ্গে নাস্তা শেষ করলো। এরপর চলে গেল দীর্ঘ 5 বছর। সাগর পড়াশোনা শেষ করে তার বাবার কোম্পানিতে জয়েন করেছে। তার বাবা এখন আর অফিসে আসে না, সবকিছু সাগরকেই দেখাশোনা করতে হয়। তাছাড়া ইতিমধ্যে তাদের ঘর আলো করে একটা ফুটফুটে কন্যা সন্তান এসেছে। সাগর আর নদী তাদের মেয়ের নাম রেখেছে মোহনা। মোহনা মেয়েটা বড্ড মিষ্টি, তার চেহারার দিকে তাকালে দুনিয়ার সমস্ত কষ্ট ভুলে যাওয়া যায়, এত সুন্দর মেয়েটা। এদিকে সেদিন সাগর নিজের কেবিনে বসে কাজ করছিল। তখনই ম্যানেজার এসে তাকে বলল, স্যার, আপনাকে তো আজ বিকালে একটা মিটিংয়ের জন্য চট্টগ্রাম যেতে হবে। কি বলেন? আজ বিকেলে আমাকে চট্টগ্রাম যেতে হবে? সে কথা আপনি আমাকে আগে বলেননি কেন? এটা তো আপনার আরও আগে আমাকে বলা উচিত ছিল। স্যার, আসলে আমি আপনাকে বলতেই ভুলে গিয়েছিলাম। আই এম সরি স্যার, আমার একদমই মনে ছিল না।
আচ্ছা ঠিক আছে, কোনো সমস্যা নেই। তাহলে আমি এক্ষুনি রওনা দিচ্ছি। আপনি একটা কাজ করুন, অফিসের দিকটা আপনি সামলে নিন, আর আমার বাসায় একটু ফোন করে জানিয়ে দিবেন আমি আজ বাসায় ফিরতে পারবো না। আমি যদি ফোন দেই তাহলে আমাকে হাজারটা কথা শুনতে হবে। কেন আমি আগে থেকে তাদেরকে জানালাম? আচ্ছা ঠিক আছে, কোনো সমস্যা নেই। আমি ম্যাডামকে বলে দেবো আপনি অফিসের জরুরি কাজে চট্টগ্রাম চলে গেছেন, আজ বাসায় ফিরতে পারবেন না। ধুর ছাই, আরও তো একটা মহা ঝামেলা রয়ে গেল। আজ তো আমার মেয়ে মোহনাকে নিয়ে একবার ডক্টরের কাছে যাওয়ার ছিল। নদী তো আমাকে বলে দিয়েছিল বিকেলবেলা যেন অফিসার করে তাড়াতাড়ি বাসায় চলে যাই। মোহনাকে নিয়ে ডক্টরের কাছে যেতে হবে। ওটার কি হবে? স্যার আপনি কোনো চিন্তা করবেন না, এটা আমি সামলে নিতে পারবো। মোহনা মামুনিকে নিয়ে আমি ডক্টরের কাছে চলে যাব, আপনি নিশ্চিত মনে চট্টগ্রামে যান। অতঃপর সাগর কোনো কথা না বলে অফিস থেকে তখনই বের হয়ে গেল আর চট্টগ্রামের উদ্দেশ্যে রওনা দিল। সেখান থেকে মিটিং শেষ করে আসতে পরের দিন বিকেল হয়ে গেল। সাগর দরজার সামনে দাঁড়িয়ে কলিং বেল চেপে যাচ্ছে, কিন্তু কেউ দরজা খুলছে না, কারণ সবাই তখন নিজেদের রুমে ঘুমাচ্ছিল। তখনই সাগরের মেয়ে মোহনা তার আম্মুকে ডাকতে লাগলো। আম্মু, ও আম্মু, ঘুম থেকে ওঠো, কে যেন কলিং বেল বাজাচ্ছে অনেকক্ষণ ধরে। ঠিক আছে আম্মু, চলো আমার সঙ্গে গিয়ে দেখি কে এসেছে। এই বলে নদী আর তার মেয়ে নিচে আসলো। দরজা খুলেই দেখে সাগর দরজার বাইরে দাঁড়িয়ে আছে। তার মেয়ে তাকে দেখে লাফ দিয়ে তার কোলে চলে গেল। আব্বু, আব্বু, তুমি কোথায় গিয়েছিলে? জানো আমি তোমাকে খুঁজেছি, কোথাও তোমাকে খুঁজে পাইনি। আম্মু, আই এম সরি। আমি তো অফিসের একটা কাজে চট্টগ্রাম চলে গেছিলাম, খুব তাড়াতাড়ি করে চলে যেতে হয়েছিল, তাই তোমাকে বলে যেতে পারিনি। আই এম সরি। এবারের মতো আমাকে ক্ষমা করে দাও। ঠিক আছে, আমি তোমাকে ক্ষমা করে দিলাম, তবে আর কখনো এরকম করবে না। আই লাভ ইউ আব্বু। মা। আই লাভ ইউ টু আম্মু। চলো এখন ভিতরে যাই, ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে নেই। তারপর আজ সারা বিকাল তোমার সঙ্গে গল্প করব আর খেলাধুলা করব। আম্মু, দেখলে তো আমার আব্বু কত ভালো, আজ সারা বিকাল আমার সাথে গল্প করেছে আর খেলাধুলা করবে। আমি আমার আব্বুকে অনেক ভালোবাসি। এই বলে সাগর তার বউ আর তার মেয়েকে নিয়ে রুমে চলে আসলো। তারপর ওয়াশরুমে যেয়ে ফ্রেশ হয়ে নিল আর খাওয়া দাওয়া করে তারপর তার মেয়ের সঙ্গে সময় কাটাতে থাকলো। এভাবেই চলে গেল সেদিনের বিকেলটা। রাত 11টা বাজে। মোহনা তখনও খেলাধুলা করছে, ঘুমায়নি। তখন সাগর তার মেয়েকে বলল, কি ব্যাপার আম্মু, কি হয়েছে? এত রাত হয়েছে, তুমি এখনো ঘুমাচ্ছ না কেন? আব্বুর তো সকালে অফিসে যেতে হবে, তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ো। আব্বু, আমি ঘুমিয়ে যাচ্ছি, তবে আগে আমাকে একটা পাপ্পি দাও। তোমার পাপ্পি না খেলে আমার ঘুম আসে না। ঠিক আছে আম্মু, কোনো সমস্যা নেই। এই যে আমি তোমাকে পাপ্পি দিচ্ছি। উম্মা উম্মা। এবার তো হলো, এবার দয়া করে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ো লক্ষ্মী মেয়ে আমার। তোমার মতো মেয়ে হয় না। তুমি আমার কত যত্ন নাও আর কত ভালোবাসো। এই বলে সাগর তার মেয়েকে ঘুম পাড়িয়ে দিল। এদিকে নদী রান্নাঘরের কাজকর্ম সেরে ততক্ষণে রুমে এসেছে। মোহনা ঘুমিয়ে গেছে। এটা দেখে নদী বলতে লাগলো, বাহ বাহ, খুব ভালো তো, ভালোই বাবা হয়েছো, মেয়েকে একদম ঘুম পাড়িয়ে ফেলেছো। আমি তো ভেবেছিলাম আমার কাজকর্ম সব শেষ করে তারপর এসে মেয়েকে ঘুম পাড়াতে হবে, কিন্তু তার আগেই তো তুমি আমার কাজটা করে দিয়েছো। হ্যাঁ, তাড়াতাড়ি ঘুম পাড়িয়ে দিয়েছি যাতে তুমি রুমে এসে আর সময় নষ্ট না করো, যাতে রুমে আসার পর সমস্ত সময়টা শুধু আমাকেই দাও। তাই তো মেয়েকে তাড়াতাড়ি ঘুম পাড়িয়ে দিলাম। তোমাকে সময় দেব মানে? আমি তোমাকে সময় দিতে পারবো না, আমার শরীরটা খুব টায়ার্ড লাগছে, আমাকে ঘুমাতে হবে, আমায় বিরক্ত করো না। এই বলে নদী বিছানায় শুয়ে মেয়ের পাশে ঘুমিয়ে পড়ছিল। কিন্তু সাগর কি আর তাকে সেটা করতে দেবে? সাগর তাকে টান দিয়ে নিজের বুকের সঙ্গে মিশিয়ে নিল আর তার ভালোবাসা ভরিয়ে দিতে থাকলো। প্রায় 1 ঘন্টা পর তাদের ভালোবাসা আদান প্রদান পর্ব শেষ হলে মেয়েকে বুকে নিয়ে ঘুমিয়ে পড়ল। এভাবেই চলছিল তাদের দিনগুলো ঠিক স্বপ্নের মতো। কিন্তু হঠাৎ একদিন সাগর অফিসে কাজ করছিল। তখনই একটা মেয়ে তার কেবিনের দরজায় নক করে। এক্সকিউজ মি, মে আই কামিং? ইয়েস, আসুন। তা কি ব্যাপার, বউ বাচ্চা নিয়ে দেখছি ভালোই আছো। আমার কথা বুঝি ভুলেই গেছো নাকি
আমাকে না ভালোবাসতে তাহলে এত তাড়াতাড়ি ভুলে গেলে কি করে? এই কথা শুনে সাগর ল্যাপটপ বন্ধ করে রিয়ার দিকে ফিরে তাকালো। রিয়াকে দেখে তো সে একদম অবাক। এতদিন পর রিয়া এখানে কি করে আসলো, আর তার অফিসের ঠিকানাই বা কি করে জানলো? আরে রিয়া, তুমি এখানে আমার অফিসে কিভাবে আসলে? তুমি তো আমার অফিসের ঠিকানা জানতে না, তাহলে কি করে আসলে? তুমি এই শহরের নাম করা একজন বিজনেসম্যান, তোমার অফিসের ঠিকানা না জেনে কোনো উপায় আছে নাকি? আমি তো সেদিন পত্রিকায় দেখলাম ঢাকার টপ বিজনেসম্যানদের মধ্যে তুমি একজন, তাই তোমার অফিসটাই খুঁজে পেতে আমার খুব একটা সমস্যা হলো না। যাই হোক, তুমি আমার অফিসের ঠিকানা খুঁজে পেয়েছো, বেশ ভালো কথা, কিন্তু এখানে কেন এসেছো আমি তো সেটাই বুঝতে পারছি না। আমার অফিসে এতদিন পর হঠাৎ তোমার কি দরকার থাকতে পারে? মিস্টার সাগর, তুমি হয়তো ভুলে গেছো, একটা সময় তোমার সঙ্গে আমার খুব ভালো একটা সম্পর্ক ছিল এবং খুব গভীর একটা সম্পর্ক ছিল। তুমি আমাকে বিয়ে করবে বলে কথা দিয়েছিলে, কিন্তু দুর্ভাগ্যবশত সেটা হয়ে ওঠেনি। তাই আমি আজ তোমার সঙ্গে কথা বলতে এসেছি। চলো আমার সব কিছু মিটিয়ে নেই, আবার আমরা আমাদের সম্পর্কটা কন্টিনিউ করি। রিয়া, তুমি হয়তো ভুলে গেছো আমি অনেকদিন আগেই বিয়ে করেছি। আমি এখন আমার বউকে অনেক বেশি ভালোবাসি। তাছাড়া আমার একটা মেয়ে আছে। এত কিছুর পর তুমি ভাবলে কি করে তুমি ফিরে আসলে আমি তোমাকে বিয়ে করব? যখন আমি সমস্যায় ছিলাম তখন তো আমি তোমার কাছ থেকে কোনো সহযোগিতা পাইনি। এখন কি আমার কাছ থেকে এটা আশা করা বোকামি হচ্ছে না? না, হচ্ছে না, কারণ আমি এখনো তোমাকে ততটাই ভালোবাসি, যতটা সেদিন ভালোবাসতাম। কিন্তু তখন আমি সেটা বুঝে উঠতে পারিনি। এখন আমি এটা বুঝতে পেরেছি, তাই আমি তোমার খোঁজ নিয়ে তোমার কাছে চলে এসেছি। এখন তুমি আমাকে বিয়ে করবে। তোমার কি মাথা খারাপ হয়ে গেছে নাকি? আমি তো সেটাই বুঝতে পারছি না। এখন আমার বউ আছে, বাচ্চা আছে, এখন আমি তোমাকে কেন বিয়ে করতে যাব? তুমি প্লিজ এখান থেকে চলে যাও। তুমি বললেও তো আমি চলে যেতে পারবো না, কারণ তোমার নতুন ম্যানেজার হিসেবে চাকরিটা আমি নিয়েছি। আরে এসব তুমি কি বলছো? আমার ম্যানেজার চাকরি ছেড়ে দিয়েছে, নতুন ম্যানেজার নিয়োগ করা হচ্ছে সেটা জানতাম, কিন্তু সেখানে যে তুমি আসছো সেটা তো জানতাম না। হ্যাঁ, আমাদের বাসায় একটু সমস্যা হয়েছে, তাই আমরা ব্যবসা ছেড়ে দিয়েছি। কিন্তু এই মুহূর্তে আমি একটু আর্থিক সমস্যার মধ্যে পড়ে গেছি, তাই তো তোমার অফিসে আমাকে চাকরিটা নিতে হলো। যাই হোক, ব্যাপার না, আমি আসলে আমার পরিচয়ে গোপন রেখেই তোমার অফিসে চাকরি নিতে চেয়েছিলাম, আর তারপর তোমার সামনাসামনি এসে তোমাকে সারপ্রাইজ দিতে চেয়েছিলাম, এইটুকু করা। কিন্তু এখন তো আমি তোমার ব্যাপারে জেনে গেছি, তাই মনে হয় তোমার এই অফিসে চাকরি করাটা হবে না। তার জন্য আমি খুবই দুঃখিত। প্লিজ তুমি অন্য কোথাও চাকরি খুঁজে নাও। কিন্তু খুবই দুঃখের সহিত জানাতে হচ্ছে, তুমি হয়তো এটা ভুলে গেছো, এগ্রিমেন্টের ব্যাপারে এটা লেখা ছিল যে আমাকে যদি আমার কোনো দোষ ছাড়াই এই কোম্পানি থেকে বহিষ্কার করা হয়, তাহলে আমাকে পুরো 1 বছরের মাইনে অ্যাডভান্স করতে হবে। সমস্যা নেই, আমি তোমাকে পুরো 1 বছরের মাইনে দিয়ে দিব, তাতে আমার খুব বেশি একটা প্রবলেম হবে না। কিন্তু তোমাকে আমি আমার অফিসে রাখতে পারবো না, কারণ আমি খুব ভালোভাবেই বুঝতে পেরেছি তুমি এখানে একটা অসৎ উদ্দেশ্য নিয়ে এসেছো, যেটা তোমার আর আমার কারোর জন্যই ভালো হবে না। তাই আমি তোমাকে 1 বছরের বেতনই দিয়ে দিচ্ছি, কিন্তু তোমাকে আমি আমার কোম্পানিতে রাখতে পারলাম না। প্লিজ পারলে আমায় ক্ষমা করে দিও। আরে সাগর, এটা তুমি কি করছো? আমি তোমার অফিসে আজকে প্রথম আসলাম, আর আজকেই তুমি আমাকে 1 বছরের বেতন অ্যাডভান্স করে দিয়ে অফিস থেকে বের করে দিচ্ছ? প্লিজ তুমি এটা করো না। আমি তোমায় ভালোবাসি, তুমি আমায় ভালো নাই বাসতে পারো, কিন্তু আমি তোমার পাশাপাশি থাকতে চাই। অন্তত তোমাকে 2 চোখ ভরে দেখার সুযোগটা হারাতে চাই না। কিন্তু আমি আপনাকে সেই সুযোগটা দিতে পারলাম না। আমি একটা বিবাহিতা পুরুষ, আমার বউ আছে, বাচ্চা আছে। তারপরেও যদি আমি আপনাকে এই সুযোগটা দেই, তাহলে আমার বউয়ের প্রতি অবিচার করা হবে, আর আমি সেটা করতে চাই না। সো প্লিজ তুমি আমাকে ক্ষমা করতে পারো, আর এখন তুমি আসতে পারো। আমি আমার অফিসের জন্য অন্য একজন ম্যানেজার নিয়োগ করে নেব।
অতঃপর সাগর রিয়ার সঙ্গে আর কোনো কথা না বলে রিয়াকে নিজের কেবিন থেকে বের হয়ে যেতে বলল। রিয়া কোনো উপায়ান্তর না পেয়ে সেখান থেকে বের হয়ে চলে গেল। সেদিন বিকেলবেলা সাগর যখন অফিসে করে বাসায় আসলো, তখনই নদী রান্নাঘরের কাজ থেকে সোজা রুমে চলে আসলো আর দরজাটা বন্ধ করে দিয়ে সাগরের সামনে গিয়ে দাঁড়ালো আর বলতে লাগলো, কি ব্যাপার, তোমার পুরনো প্রেমিকা রিয়া নাকি আজ তোমার অফিসে এসেছিল? কিসের জন্য? ওরে বাবা রে বাবা, এত খবর তুমি কোথা থেকে পাও? আমি তো নিজেই জানতাম না যে রিয়া আমার অফিসে চাকরি নিয়েছে। অ্যাক্সিডেন্টলি সে আমার কেবিন পর্যন্ত পৌঁছে যায়, কিন্তু আমি তাকে 1 বছরের বেতন দিয়ে অফিস থেকে বের করে দিয়েছি। তবে এই কথা তোমার কান পর্যন্ত পৌঁছালো কি করে? আমি সেটা তোমাকে দিতে আসিনি, আমি শুধু তোমাকে এটা বলতে এসেছি, রিয়া তোমার অফিসে চাকরি পেলো কি করে? আমি যতদূর জানি তোমার অফিসের সমস্ত লোক তুমি নিয়োগ করো, তাহলে জেনে শুনে তুমি কেন রিয়াকে তোমার অফিসে চাকরি দিতে গেলে? তুমি তো জানোই কয়দিন ধরে অফিসের কাজে আমি খুবই ব্যস্ত আছি, তাই এই ব্যাপারটা আমি খেয়াল করিনি। আমার অজান্তেই এটা হয়ে গেছে। আমি তো রিয়াকে আমার অফিসে থেকে বের করে দিয়েছি, তাহলে এখন আবার এটা নিয়ে ঝামেলা করার কি আছে? আমি চাই না তুমি অন্য কোনো মায়ার টানে পিছুটান হও। আমি তোমায় ভালোবাসি, আর কতটা কষ্ট করে আমার করে নিয়েছি সেটা শুধুমাত্র আমিই জানি, তাই আমি তোমাকে হারাতে চাই না। আরে এসব ফালতু চিন্তা ভাবনা তোমার মাথায় কোথা থেকে আসে সেটা তো আমায় বলো। আমি কি কখনো তোমায় বলেছি আমি তোমায় ছেড়ে চলে যাব? তোমায় ভালোবাসি না, তোমার সঙ্গে থাকতে পারবো না? কখনো তো তোমায় বলিনি। তাহলে এসব ফালতু চিন্তা ভাবনা কেন করছো? তুমি আমার বিয়ে করা বউ, আমাদের একটা বাচ্চা আছে, আমরা খুব ভালো লাইফ ক্রিয়েট করছি, তাহলে কেন এসব চিন্তা ভাবনা করছো? কারণ ছেলেদেরকে আমি একটুও বিশ্বাস করি না। ছেলেরা বরাবরই এরকম, ঘরে সুন্দরী বউ রেখে বাইরে পরকীয়া করে বেড়ায়। কিন্তু বিশ্বাস করো, তুমি যদি এইসব কিছু করতে চাও তাহলে আমি তোমার ওইটা কেটে হাতে ধরিয়ে দিব। ওরে বাবারে বাবা, কি সাংঘাতিক কথা! তুমি এটা ভাবলে কি করে আমি এরকম একটা কাজ করতে যাব? কখনোই না। আমি আমার বউ বাচ্চাকে অনেক বেশি ভালোবাসি। যদিও একটা সময় ছিল যখন আমি তোমায় সহ্য করতে পারতাম না, কিন্তু এখন যে আমি তোমায় কতটা ভালোবাসি সেটা তুমি নিজেই জানো। তাহলে এসব চিন্তা ভাবনা তোমার মাথায় কেন নিচ্ছ বলো? ঠিক আছে, আমি এসব চিন্তা আমার মাথা থেকে ঝেড়ে ফেলে দিচ্ছি। তবে আর কোনোদিনও যেন ওই মেয়েটাকে তোমার অফিস বা তোমার আশেপাশে দেখতে না পাই। তাহলে কিন্তু আমি ওই মেয়েটাকে একদম খুন করে ফেলবো। এটা তুমি ওই মেয়েটাকে বলে দিও। ঠিক আছে বাবা, কোনো সমস্যা নেই। রিয়াকে তুমি আর কোনোদিন আমার আশেপাশেও দেখতে পাবে না। এবার তো তুমি খুশি? নদী তখন সাগরকে জড়িয়ে ধরে একদম কান্না করে দিল আর কান্না করতে করতে বলতে লাগলো, তোমাকে আমি কতটা ভালোবাসি সেটা আমি ছাড়া আর কেউ জানে না, তাই আমি তোমাকে হারাতে চাই না। লাভ ইউ সো মাচ। আই লাভ ইউ টু পাগলি। আমিও তোমায় অনেক বেশি ভালোবাসি। তোমাকে আমি কখনোই হারাতে দেব না। অনেক যত্ন করে ভালোবাসায় বেঁধে রাখবো তোমায়। তুমি এসব চিন্তা করো না। তুমি আমার 10টা না 5টা না, একটা মাত্র লক্ষ্মীমন্তর বউ। তোমাকে আমি কখনো কষ্ট দিতে পারি? আমি তোমায় কখনোই কোনো কষ্ট দিব না। তুই সবসময় আমার মনের মণিকোঠায় আমার রানী হয়ে থাকবে। এই বলে সাগর নদীকে জড়িয়ে ধরে নদীর কপালে আলতো করে একটা ভালোবাসার পরশ এঁকে দেয়। আর তখনই তাদের মেয়ে মোহনা সেখানে এসে উপস্থিত হয় আর চিৎকার করে বলতে থাকে, আমি দেখে ফেলেছি আব্বু আম্মুকে জড়িয়ে ধরে চুমু দিয়েছে, আব্বু আম্মুকে জড়িয়ে ধরে কিস করেছে, আমি সবাইকে বলে দেব। সাগর তখনই নদীকে ছেড়ে দিয়ে দৌড়ে গিয়ে মোহনাকে কোলে তুলে নেয় আর বলতে থাকে, আরে মামনি, এসব কথা বলতে হয় না। তুমি আমার সঙ্গে চলো। আজ তোমাকে আমি অনেকগুলো চকলেট কিনে দেব আর তোমার পছন্দের অনেকগুলো খেলনা কিনে দেব। তো ঠিক আছে, তাহলে আগে আমার 2 গালে 2টা পাপ্পি দাও, তাহলে আমি তোমার কথা মেনে নেব। ওরে পাকনা বুড়ি আমার, ঠিক আছে এই নাও। উম্মা উম্মা। এই বলে সাগর তার মেয়ের 2 গালে 2টা পাপ্পি দিয়ে মেয়েকে নিয়ে বাইরে চলে গেল আর তারপর তার মেয়ের পছন্দ মতো অনেকগুলো খেলনা আর চকলেট কিনে দিল। তারপর রাত 11টার দিকে বাসায় ফিরে আসলো। মেয়েকে নিয়ে তার বন্ধুদের সঙ্গে গল্পগুজব করছিল। এদিকে নদী তো একদম আগুন হয়ে আছে। ছোট্ট একটা মেয়েকে নিয়ে কেউ এত রাত পর্যন্ত বাইরে থাকে নাকি? সাগর বাড়িতে এসে কলিং বেল চাপ দিতেই নদী দৌড়ে এসে দরজা খুলে দিল আর মেয়েকে সাগরের কোল থেকে নিয়ে সাগরকে বলতে লাগলো, তোমার সাহস দেখে আমি অবাক না হয়ে পারি না। আমার এইটুকু একটা মেয়েকে নিয়ে তুমি বাইরে চলে গিয়েছিলে আর এখন রাত 11টা বাজে।
এতক্ষণ তোমার বাড়িতে আসার সময় হলো? আরে বাবা, অনেকদিন পর আমার পুরনো বন্ধুর সঙ্গে দেখা হয়েছিল। সেও তার বাচ্চাদের নিয়ে ঘুরতে বের হয়েছে। তাদের নিয়ে গল্প গুজব আর খাওয়া দাওয়া করতে করতে লেট হয়ে গেছে। আমার মেয়েকে তুমি বাসায় রেখে গেলেই পারতে। তুমি তো জানো আমার মেয়েকে আমি কখনোই এত রাতে বাইরে থাকতে দেই না। আচ্ছা বাবা, ঠিক আছে, আর কখনোই আমি মেয়েকে নিয়ে এত রাতে বাইরে থাকবো না। এখন চলো, খুব ক্ষুধা লেগেছে, খেতে হবে। অতঃপর নদী আর কোনো কথা না বলে সাগরকে নিয়ে ডাইনিংয়ে টেবিলে চলেই আসলো আর সাগরকে খাবার খেতে দিল। খাওয়া দাওয়া শেষ হলে সবাই রুমে ঘুমিয়ে পড়লো। এরপর দেখতে দেখতে আরো বেশ কয়েক মাস সময় চলে গেল। শীতকাল চলে এসেছে। অফিসে কাজের চাপ একটু কম, তাই সাগর নদীকে বলল, চলো না আমরা একটু কোথাও থেকে ঘুরে আসি। বিয়ের তো অনেক বছর কেটে গেল, তোমাকে নিয়ে কোথাও ঘুরতে গেলাম না, হানিমুনও তো করা হলো না, চলো না। বিয়ের এত বছর সময় কেটে গেছে আর এতদিনে তোমার হানিমুনে যাওয়ার কথা মনে পড়েছে? এখন কি মেয়েকে নিয়ে হানিমুন করতে যাব নাকি? নির্লজ্জ একটা, লজ্জা শরম বলতে কিছু নেই। আবার লজ্জা শরম আসলো কোথা থেকে? এখানে আমরা ঘুরতে যাব, সেখানে আমাদের মেয়েও যাবে আমাদের সঙ্গে, তাতে কি হয়েছে? মেয়েকে নিয়ে হানিমুনে যাওয়ার ভাগ্য কি আর সবার হয় নাকি? এই যা, বিয়ের এত বছরে ওনার একবারও মনে হলো না হানিমুনে যাওয়ার দরকার। এখন মেয়েকে নিয়ে হানিমুনে যাবে। আমি যাব না, তোমার যা ইচ্ছা তুমি তাই করো। প্লিজ লক্ষ্মী বউ আমার, না করো না। আমার বন্ধুরা তো সবাই এই সবে মাত্র বিয়ে শাদী করেছে, বউ নিয়ে হানিমুনে যাচ্ছে, কিন্তু আমার তো একেবারে অল্প বয়সেই বিয়েটা হয়ে গেছিল। যখন বউকে চিনিস সেটা ঠিক করেই বুঝতামই না, তাই তো বলছি চলো এবার হানিমুনটা সেরে আসি। তখনই তাদের মেয়ে মোহনাই এসে সেখানে উপস্থিত হলো আর তার আব্বুকে বলতে লাগলো, আব্বু, হানিমুন কি? আমিও হানিমুনে যাব, প্লিজ আমাকে হানিমুনে নিয়ে যাও। মোহনার কথা শুনে সাগর আর নদী দুজনেই লজ্জায় পড়ে গেল। এখন থেকে কি বলবে কিছুই বুঝতে পারছে না। তখনই হঠাৎ সাগর কথাটা ধামাচাপা দেওয়ার জন্য তার মেয়েকে বলল, বাবা, সেরকম কিছুই না। আমি তোমার আম্মুকে এটাই বলছিলাম যে তুমি, আমি আর তোমার আম্মু আমরা দূরে কোথাও ঘুরতে যাব, এই ধরো জাফলং কিংবা কক্সবাজার। ও তাই বুঝি? তাহলে তো খুবই ভালো, খুবই ভালো খবর। তুমি এখানে বসো থাকো, আমি এক্ষুনি দিদুকে খবরটা দিয়ে আসছি। দুজনকে বলে দেই আমরা হানিমুনে যাব। কথাটা বলে মোহনা আর এক মুহূর্ত দেরি না করে সেখান থেকে বের হয়ে সোজা তার দাদু রুমে চলে গেল। আর এদিকে নদী সাগরকে মেজাজ দেখাতে থাকলো, এবার তো হলো তোমার। তোমার মেয়ে এখন তার দিদুনকে বলতে গেছে যে তারা হানিমুনে যাবে। তোমার লাজ লজ্জা বলতে কোনো কিছু আছে কিনা সেটাই আমি বুঝতে পারছি না। আরে তুমি আমাকে কেন মেজাজ দেখাচ্ছ? আমি কি জানতাম নাকি মোহনা এই সময় চলে আসবে? তো তার দাদু রুমে ছিল, ও চলে এসেছে আর শুনে নিয়েছে, তো আমি কি করব সেটাই আমাকে বলো। হ্যাঁ, তোমার তো করার কিছুই নেই। এখন ঢাক ঢোল পেটাও আর মেয়েকে নিয়ে হানিমুনে যাও। আমি তোমাকে কিছুই বলবো না, যাও। এই নিয়েই কথা কাটাকাটি হচ্ছিল সাগর আর নদীর মাঝে। অপরদিকে মোহনা ততক্ষণে তার দিদুনের ঘরে চলে গেছে আর তার দিদুনকে বলছে, দিদু, দিদু, আমি, আব্বু আর আম্মু আমরা হানিমুন করতে যাব, তুমি যাবে আমাদের সাথে? মোহনার কথা শুনে তার দিদুন হাসবে না কাঁদবে সেটাই বুঝতে পারছে না। এটুকু একটা মেয়ে এই কথা কোথায় শুনলো? এদিকে তার দাদা ভাইও হাসছে মোহনার কথা শুনে। দাদু ভাই, তোমরা যাও, ঘুরে এসো, আমরা যাব না তোমাদের সঙ্গে। আমার তো কোমরে ব্যথা করে হাঁটতে পারি না, ঘুরতে যাব কি করে? তুমি তোমার আব্বু আম্মুকে নিয়ে যাও, ঘুরে এসো। দাদা দাদা যাবে না? এই কথা শুনে মোহনার মন খারাপ হয়ে গেল। সে মন খারাপ করে রুমে চলে আসলো আর তার আব্বুর কোলে উঠে তার আব্বুর গলা জড়িয়ে ধরে বলতে লাগলো, আব্বু, তুমি দাদাভাইকে কোমর ব্যথার ওষুধ এনে দাও না। দাদাভাই বলেছে দাদাভাইয়ের কোমরে ব্যথা করে, তাই দাদাভাই আমাদের সাথে হানিমুন করতে যাবে না। মামুনি, আসলে তোমার দাদা ভাইয়ের তো বয়স হয়েছে, আর বুড়ো বয়সে এরকম একটু হয়, সমস্যা নেই। আমরা অন্যবার তোমার দাদাকে নিয়ে অন্য জায়গায় ঘুরতে যাব, এখন আমরা ঘুরে আসি। এই বলে সাগর কোনো রকমে কথাটা ধামাচাপা দিল আর তারপর মেয়েকে নিয়ে বেশ কিছুক্ষণ গল্প গুজব করলো। তারপর মেয়েকে বুকের উপর ঘুম পাড়িয়ে ঘুমিয়ে পড়লো। তারপর চলে গেল আরো বেশ কয়েকদিন। সাগর অফিসে সব কাজকর্ম শেষ করে বাসে এসেই নদীকে বলছে,
নদী, কাপড় চোপড় সব প্যাক করে নাও, আমরা কালকেই কক্সবাজার ঘুরতে যাচ্ছি। নদী, কাপড় চোপড় সব প্যাক করে নাও, আমরা কালকেই কক্সবাজার ঘুরতে যাচ্ছি। আরে এক রাতের মধ্যে সবকিছু কি করে গোছগাছ করে নেব? তাছাড়া রিমি তো বলেছিল সেও আমাদের সঙ্গে যাবে। তার হাজবেন্ডের অফিস থেকে ছুটি নিতে পারবে কিনা সেটাও তো জানা দরকার। রিমি তার হাজবেন্ডকে নিয়ে আমাদের সঙ্গে যাবে, এই কথা তুমি আগে আমাকে কেন বললে না? তাহলে তো আমি আগেই জানিয়ে দিতাম। আমি তো ভেবেছিলাম শুধু আমরাই যাব। ঠিক আছে, সমস্যা নেই, আমি রিমির হাজবেন্ডের অফিসে কথা বলে দেখছি আর ছুটি নেওয়া যায় কিনা। ঠিক আছে, তাহলে আমি রিমিকে ফোন দিয়ে বলে দিচ্ছি যে আমরা কালকে যাচ্ছি আর সবকিছু গুছিয়ে নিতে। আচ্ছা ঠিক আছে, তুমি রুমিকে ফোন দিয়ে বলে দাও সব কিছু গুছিয়ে নিতে, আর আমি তার হাজবেন্ডের অফিসে ফোন দিয়ে কথা বলছি। এই বলে সঙ্গে সঙ্গেই সাগর রিমির হাজবেন্ডের অফিসে ফোন দেয় আর তার এমডির সঙ্গে কথা বলে তার ছুটি কনফার্ম করে দেয়। আর তারপর সে নদীকে বলে, আমি রিমির হাজবেন্ডের অফিসে কথা বলেছি, অফিস থেকে তাকে ছুটি দেবে। তুমি রিমিকে ফোন দিয়ে বলে দাও সব কিছু গুছিয়ে নিতে, আমরা কাল সকাল হলেই রওনা দিচ্ছি। ঠিক আছে, আমি এক্ষুনি রিমিকে ফোন দিচ্ছি। তুমি একটা কাজ করো, ফ্রেশ হয়ে আসো, আমি তোমাকে খাবার দেই। তখন সাগর নিজের রুমে চলে যায় আর ফ্রেশ হয়ে খাবার খেতে আসে। এদিকে নদী সাগরকে খাবার দিয়ে রিমিকে ফোন দেয়। আসসালামু আলাইকুম আপু, কেমন আছিস? ওয়ালাইকুম আসসালাম। এই তো আল্লাহর রহমতে ভালোই আছি। তোর কি অবস্থা? তুই কেমন আছিস? এই তো আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে ভালোই আছি। মোহনা মামুনির কি খবর? মামুনি কেমন আছে? এই তো ভালোই আছে। তোকে একটা কথা বলার জন্য ফোন দিলাম। তুই না বলেছিলি তুই আমাদের সঙ্গে কক্সবাজারে যাবি? আমরা কালকে যাচ্ছি। তোর দুলাভাই তোর হাজবেন্ডের অফিসে ফোন দিয়ে বলে দিয়েছে তোর হাজবেন্ডকে অফিস থেকে ছুটি দিবে। তুই সবকিছু গুছিয়ে নে, আমরা কাল সকালেই রওনা দেব। আরে আপু, কালকে সকালে আমরা ঘুরতে যাব, আর এই কথাটা তুই এখন আমাকে জানালি? এত তাড়াতাড়ি সবকিছু গোছগাছ করা যায় নাকি? কিছুই করার নেই, তোর দুলাভাই এই মাত্রই বাসায় এসে আমাকে জানালো, তাই আমি এক্ষুনি তোকে ফোন করলাম। একটু কষ্ট করে সবকিছু গুছিয়ে নে, কিছুই করার নেই। আচ্ছা ঠিক আছে, দেখি আমি কত দূর করতে পারি। আচ্ছা একবার মোহনা মামুনিকে ফোনটা দাও না। মোহনা মামুনির সঙ্গে অনেক দিন ধরে কথা বলা হয় না, মামুনির সঙ্গে একটু কথা বলতে ইচ্ছে করছে। ঠিক আছে, মোহনা তার দাদুর ঘরে আছে, তুই একটু ওয়েট কর। আমি তোর দুলাভাইকে খাবার খেতে দিয়েছিলাম, আমি এক্ষুনি উপরে যাচ্ছি আর মোহনার কাছে ফোন দিচ্ছি। এই বলে নদী ফোন দিয়ে তার শাশুড়ির রুমে চলে গেল। সে তার শাশুড়ির রুমে গিয়ে দেখতে পেল মোহনা তার শাশুড়ির সঙ্গে বসে খেলা করছে। তখন সে মোহনাকে বলল, মোহনা মামুনি তোমার খালামণি ফোন দিয়েছে, বলেছে তোমার সঙ্গে কথা বলবে। তুমি তোমার খালামণির সঙ্গে কথা বলবে? হ্যাঁ অবশ্যই, কেন নয়, আমার একটা মাত্র খালামণি, আমি আমার খালামণির সঙ্গে কেন কথা বলবো না? তুমি ফোনটা দাও আমার কাছে, আমি আমার খালামণির সঙ্গে কথা বলি। মেয়ের কথা শুনে নদী একদম হতবাক। মেয়ে তার এত কথা শিখে গেছে কবে থেকে? অবাক হয়ে অনেকক্ষণ মেয়ের দিকে তাকিয়ে আছে। তারপর ফোনটা মেয়ের হাতে তুলে দিল। আসসালামু আলাইকুম খালামণি, কেমন আছো? ওয়ালাইকুম আসসালাম মামুনি। এই তো আলহামদুলিল্লাহ ভালো, তুমি কেমন আছো? এই তো খালামণি, ভালো আছি। তুমি তো আমাকে ভুলে গেছো, আমার সাথে একবারও দেখা করতে আসো না। আমার প্রতি তোমার জন্য মন খারাপ লাগে না? কি করব মামুনি, অনেক কাজের চাপে ব্যস্ত থাকতে হয়, তাই তো তোমার সঙ্গে দেখা করতে যেতে পারি না। তবে কাল তো আমরা ঘুরতে যাচ্ছি, আগামী এক সপ্তাহ তোমার সঙ্গেই থাকবো, তোমাকে অনেক সময় দেব, তোমার সঙ্গে অনেক খেলাধুলা করব। ও তাই? আচ্ছা ঠিক আছে খালামণি, আমিও তোমার সাথে অনেক খেলাধুলা করব। আচ্ছা তাহলে এখন রাখি, আমি এখন দাদুর সাথে খেলা করছি। ঠিক আছে পাকনা বুড়ি আমার, রাখি তাহলে। এই বলে রিমি ফোনটা কেটে দিল। আর কিছুক্ষণ পর নদী ফোনটা নিয়ে খাবার টেবিলে চলে গেল। সাগর ততক্ষণে খাবার শেষ করে ফেলেছে। সাগর তখন নদীকে বলল, তো রিমি কি বললো, তার কোনো সমস্যা হবে না তো? না, আমি তোমাকে সবকিছু বলে দিয়েছি, ও তো বললো ওর কোনো সমস্যা হবে না। যাই হোক, তুমি রুমে চলে যাও, আমি এগুলো গুছিয়ে তারপর আসছি। আজ তো আর রাতে ঘুমাতে পারবো না, তোমার কাপড় চোপড়, আমার কাপড় চোপড়, মেয়ের কাপড় চোপড় আর প্রয়োজনীয় সব জিনিস নিতে হবে। এগুলো গোছগাছ করতে করতে তো রাত শেষ হয়ে যাবে।
তারপর আর ঘুমাবো কখন? সমস্যা নেই, তুমি এগুলো গুছিয়ে তারপর রুমে আসো, আমি তোমাকে সাহায্য করছি। এই বলে সাগর নিজের রুমে চলে গেল। আর এদিকে নদী সবকিছু গুছিয়ে রাখে। তারপর রুমে গিয়ে দেখে সাগর ততক্ষণে অনেক জিনিসপত্রই গুছিয়ে নিয়েছে। এটা দেখে নদী সাগরকে বলতে লাগলো, তুমি আবার কষ্ট করে সবকিছু গোছগাছ করতে গেলে কেন? আমি তো চলেই আসছিলাম, আমি তো সবকিছু গুছিয়ে নিতে পারতাম। সারাদিন অফিস করে এসেছো, তোমার শরীর তো এমনিতে টায়ার্ড, এখন আবার এগুলো করতে গেলে কেন? আমি সারাদিন অফিসে কাজ করি, তার মানে এই নয় যে আমার বউ সারাদিন বাসায় বসে বসে খায়। আমার বউ তো আমার ফ্যামিলি সামলাচ্ছে, আমার সংসার সামলাচ্ছে, আমার মেয়েকে সামলাচ্ছে। তারও তো অনেক দায়িত্ব, সেও তো বাড়িতে সারাদিন অনেক কাজ করে, তার বুঝি টায়ার্ড লাগে না? ওরে বাবা রে বাবা, বউয়ের জন্য এত দরদ কোথা থেকে উতলে উতলে পড়ছে। আচ্ছা, তোমাকে একটা কথা বলার ছিল। আব্বু আম্মুকে তো বলা হলো না আমরা কক্সবাজার যাচ্ছি। হ্যাঁ, সেটাই তো, আমার তো একদমই মনে ছিল না। তো কাজ করো, তুমি আব্বু আম্মুকে গিয়ে বলে এসো আমরা কক্সবাজার যাচ্ছি, আর তাদের কিছু লাগবে কিনা সেটাও জিজ্ঞাসা করে এসো। ঠিক আছে, কোনো সমস্যা নেই, আমি এক্ষুনি যাচ্ছি। এই কথা বলে নদী উপর থেকে বের হয়ে সোজা তার শাশুড়ির রুমে চলে গেল। সে তার শাশুড়ির রুমে গিয়ে দেখতে পেল মোহনা ততক্ষণে ঘুমিয়ে গেছে। তার শাশুড়ি মা মোহনাকে ঘুম পাড়িয়ে কোলে নিয়ে বসে আছে, আর তার শ্বশুর মশাই পাশে শুয়ে শুয়ে টিভি দেখছে। নদী রুমে ঢুকে তার শাশুড়ি আম্মুকে বলল, মোহনা ঘুমিয়ে গেছে, সেটা আপনি আমাকে বললেন না কেন? আমি রুম নিয়ে ঘুম পাড়িয়ে দিতাম। আপনি কেন এখানে কোলে নিয়ে বসে আছেন? এমনিতেই আপনার কোমরে ব্যথা, তারপর তো আরো ব্যথা বেড়ে যাবে। কিছুই হবে না, আমার কলিজার টুকরো একটা মাত্র নাতনিকে নিয়ে খেলাধুলার আনন্দ করলে আমার খুব ভালো লাগে। ও, এই ব্যাপার। আচ্ছা ঠিক আছে, পরে কিন্তু আবার বলবেন না নাতনি কোলে নিয়ে কোমরে ব্যথা হয়ে গেছে। যাই হোক আম্মু, আপনাকে একটা কথা বলতে এসেছিলাম। বলো না, তুমি কি বলতে এসেছিলে? আম্মু, আমরা তো কালকেই কক্সবাজার যাচ্ছি, তাই আপনাকে আর আব্বুকে বলতে এলাম আপনাদের কিছু লাগবে কিনা। আপাতত আমাদের কিছু লাগবে না, তবে যদি পারো তাহলে আমাদের জন্য আরেকটা নাতি নিয়ে এসো। আম্মু, সেটা তো আর এখন সম্ভব নয়। মোহনা এখনো অনেক ছোট, সে আগে বড় হোক, তারপর আপনাদের আরেকটা নাতি এনে দেব। আর হ্যাঁ, আর রান্না বান্না যা লাগবে সব আমি সকালে করে দিয়ে যাব, ফ্রিজে রেখে সময় মতো শুধু গরম করে নেবেন। আরে না, সেটা করার কোনো দরকার নেই। তোমার শ্বশুর ফ্রিজের খাবার খেতে পারে না। তাছাড়া আমি এখনো এতটা অচল হয়ে পড়িনি যে আমি এইটুকু রান্না করে খেতে পারবো না। তুমি সংসারে এসেছে থেকে সংসারের সমস্ত দায়িত্ব নিজের হাতে তুলে নিয়েছো, সবকিছু নিজের হাতে সামলাচ্ছ। এখন তুমি ঘুরতে যাচ্ছ, আর সেখানে আমাদের জন্য রান্না বান্না করে যেতে হবে কেন? আমি রান্না করে নিতে পারবো। আম্মু, আপনাদের রেখে আমরা ঘুরতে যাচ্ছি, এতেই তো আমার খুব খারাপ লাগছে। তার উপর আবার আপনি রান্না করে খাবেন, ওটা হবে না। কয়েকদিন বাসি খাবার খেলে কোনো সমস্যা নেই, আমি সব রান্না করে রেখে যাব। আরে বৌমা, তোমার শাশুড়ি আম্মু তো বলেছে কোনো সমস্যা হবে না। তোমার শাশুড়ি আম্মু আমাদের দুজনের জন্য খাবার রান্না করে নিতে পারবে, আর যদি রান্না নাই করতে পারে হোটেল থেকে কিছু কিনে এনে খেয়ে নেব। তাই বলে কাল তুমি ঘুরতে যাবে, এত সকালবেলা উঠে আমাদের জন্য রান্না করতে হবে না। তোমার শ্বশুর মশাই একদম ঠিক কথাই বলেছে। আমি যদি রান্না করতে না পারি তাহলে অনলাইনে খাবার অর্ডার করে নেব, কিন্তু তোমাকে সকালবেলা ঘুম থেকে উঠে এত কষ্ট করে আমাদের জন্য রান্না করতে হবে না। তুমি আমার লক্ষ্মী বৌমা, এমনিতেই তুমি আমাদের অনেক খেয়াল রাখো। তোমার মতো বৌমা পাওয়া ভাগ্যের ব্যাপার। সত্যি কপাল করে তোমার মতো বৌমা পেয়েছি। আমিও কপাল করে আপনাদের মতো শ্বশুর শাশুড়ি পেয়েছি, তা না হলে কি আর আপনাদের মতো এত ভালো শ্বশুর শাশুড়ি পেতাম নাকি? যাই হোক আম্মু, আসছি তাহলে। এই কথা বলে নদী তার শাশুড়ি আম্মুর কোল থেকে মোহনাকে কোলে তুলে নিল, আর তারপর নিজের রুমে চলে আসলো। মোহনাকে বিছানায় ঘুম পাড়িয়ে দিল, আর তারপর প্রয়োজনীয় জিনিসপত্র যা কিছু বাকি ছিল সেগুলো গুছিয়ে নিল। এভাবে দেখতে দেখতে এই রাত 2টা বেজে গেল। চলো এবার একটু ঘুমিয়ে পড়া যাক, তা না হলে তো কাল সারাদিন জার্নি করে যেতে হবে। তোমার শরীর খুব টায়ার্ড হয়ে পড়বে, তাছাড়া আজ বাড়িতেও অনেক কাজ করেছো। আমার শরীর টায়ার্ড হয়ে পড়বে এটা নিয়ে তোমার চিন্তা হচ্ছে? তোমার শরীর যে টায়ার্ড হবে সেটা নিয়ে তোমার একটুও চিন্তা হচ্ছে না? তুমি তো সারাদিন অফিস করে এসেছো, তোমার উচিত ছিল খাওয়া দাওয়া করে তারপর রুমে এসে ঘুমিয়ে পড়া। সেখানে তুমি সব কাজ করেছো। এখন রাত 2টা বাজে, এখনো আমাকে আদেশ দিয়ে যাচ্ছ। যাও, তুমি আগে ঘুমাও। একা একা কি আমার ঘুম আসবে?
আমার বউটা যতক্ষণ আমার বুকে মাথা রেখে না ঘুমায় ততক্ষণ কি আমি ঘুমাতে পারি? ঠিক আছে, বিছানায় যাও, আমি ফ্রেশ হয়ে ড্রেস চেঞ্জ করে তারপর আসছি। এই কথা